আচ্ছা, আজকে আমরা আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লাসে আমরা পড়ব হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস। তাহলে চলো শুরু করা যাক। পেশেন্ট those needed hospital admission for abdominal pain, of them about 3% cases are due to acute pancreatitis. আমরা যদি সেক্স আলাদা করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যেটা মোস্ট কমন কারণ অ্যালকোহলিক প্যানক্রিয়েটাইটিস, এটা মেইলে বেশি হয়। কারণ হতে পারে মেইল এরা অ্যালকোহল কনজামশন বেশি করে, এছাড়া ওদের কিছু জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল থাকে যার জন্য অ্যালকোহল এদের বেশি ইনজুরি করতে পারে। ইন কন্ট্রাস্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যদি আমরা চিন্তা করি তাহলে বিলিয়ারি প্যানক্রিয়েটাইটিসটা আমাদের দেশে কমন, এটা ফিমেলদের বেশি। কারণ হচ্ছে গলস্টোন ডিজিজ আমরা জানি যে ফিমেলে বেশি হয়, তো যেহেতু গলস্টোন ডিজিজ ফিমেলে বেশি, কাজে গলস্টোন রিলেটেড প্যানক্রিয়েটাইটিসটাও ফিমেলে বেশি হয়। আমরা যদি অন্যান্য কারণ চিন্তা করি, কমন কারণের মধ্যে আমরা দুটো বললাম যে গলস্টোন এবং অ্যালকোহল। গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক আর পোস্ট ইআরসিপি, এই চারটা মিলে আসলে বলা হয় যে 90% কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস। সারা পৃথিবীতে অ্যালকোহলটা বেশি রেসপন্সিবল, কিন্তু আমাদের কন্টিনেন্টে, আমাদের সাবকন্টিনেন্টে যদি চিন্তা করি তাহলে গলস্টোন হচ্ছে কমনেস্ট কারণ অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিসের। তো গলস্টোন, ধরো গলস্টোন থাকলেই প্যানক্রিয়াটিস হয় ব্যাপারটা এমন না। যাদের গলস্টোন থাকে দেখা যায় তাদের মাত্র 5 to 7% পেশেন্ট কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আবার তুমি যদি উল্টা দিকে চিন্তা করো যে কারো অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস হয়ে গেল, তাহলে তার কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যায় প্রায় 40% পেশেন্টের কিন্তু আসলে গলস্টোন পাওয়া যায়, তার মানে বিলিয়ারি প্যানক্রিয়েটাইটিস। এই গলস্টোনগুলো কীভাবে প্যানক্রিয়েটাইটিস করে, এটার মেকানিজম নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, অনেক হাইপোথেসিস আছে। তার মধ্যে একটা হলো যখন এই স্টোন, ছোট স্টোন, মানে মেইনলি স্টোন যেগুলোর সাইজ হচ্ছে 5 মিলিমিটারের চেয়ে কম, তো এই স্টোনগুলো কিন্তু প্যানক্রিয়েটাইটিস বেশি করে। কারণ এই ছোটো স্টোনগুলো গলব্লাডার থেকে বের হয়ে এটা কমন বাইল ডাক্ট দিয়ে যখন পাস করতে যায়, তখন ডিস্টাল কমন বাইল ডাক্টে যদি এটা ইম্প্যাক্টেড হয়ে গেলে, টেম্পোরারি ইম্প্যাকশন যদি হয়, তখন দেখা যায় যে এরা তার পাশে যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে সেটাকে কম্প্রেস করে। তো কম্প্রেস করলে প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে প্যানক্রিয়াটিক জুসগুলো বের হয়ে আসতে পারে না, তো যার ফলশ্রুতিতে কী হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্টের প্রেশার বেড়ে যাচ্ছে। তো এই যে বেড়ে যাওয়া প্রেশার, সেটা আলটিমেটলি অ্যাসিনাইতে ব্যাকফ্লো করে, ব্যাক প্রেশার সৃষ্টি করে, সেখানে সেলুলার ইনজুরি হয়, দ্যাট লিডস টু গলস্টোন প্যানক্রিয়েটাইটিস। তো এটা একটা ধারণা। আর একটা ধারণা করা হয় যে স্টোনটা ধরো আরেকটু দূরে গিয়ে অবস্ট্রাকশন করলো, যেমন ধরো এটা কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে যে একটা কমন ডাক্ট তৈরি করে, অ্যাম্পুলা যেখানে ওপেন করবে, সেই অ্যাম্পুলার ওখানে গিয়ে ব্লক করে দিল। তাহলে অ্যাম্পুলার ওখানে গিয়ে ব্লক করে দিলে কী হবে, তখন বাইলটা কিন্তু অ্যাম্পুলা দিয়ে ডিউডেনামে যেতে পারছে না। তো বাইলটা না যেতে পারলে বাইলটা রিফ্লাক্স হয়ে প্যানক্রিয়াটিক ডাক্টে চলে যেতে পারে। দিস বাইল ইজ ইনজুরিয়াস টু প্যানক্রিয়াস। তখন প্যানক্রিয়াস ইনজুরি হয়, দ্যাট মে লিডস টু ডেভেলপমেন্ট অফ প্যানক্রিয়েটাইটিস। এটা একটা ধারণা করা হয়। আর একটা ধারণা করা হয়, মনে করো স্টোনটা বের হয়ে চলে গেল, তো যখন অ্যাম্পুলা দিয়ে বের হয়ে চলে গেল তখন অ্যাম্পুলাতে একটা টেম্পোরারি ইডেমা করতে পারে। তো ইডেমার কারণেও অ্যাম্পুলা ব্লক হতে পারে। সেই ব্লক হলে একইভাবে তোমার কমন বাইল ডাক্ট থেকে বাইল ডিফ্লাক্স হতে পারে। আবার এমন হতে পারে যে ধরো অ্যাম্পুলা দিয়ে স্টোনটা বের হয়ে যাওয়ার সময় অ্যাম্পুলাতে একটু ইনজুরি হয়ে গেল, তাহলে অ্যাম্পুলাটা বড় হয়ে গেল। তো অ্যাম্পুলা বড় হয়ে গেলে কী হবে, তাহলে ডিউডেনামে যে বাইলটা পাস করে গেছে, ইন অ্যাডিশান ডিউডেনাল কন্টেন্ট, যেটা অ্যাসিড কন্টেন্ট, এই অ্যাসিড কন্টেন্ট উইথ বাইল, এগুলো সব সহই কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্টে রিফ্লাক্স হতে পারে। তো রিফ্লাক্স হওয়ার ফলে প্যানক্রিয়াটিস হতে পারে, এগুলো হচ্ছে ধারণা করা হয়। তবে এই যে ধরো বাইল প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াটাইটিস হলো, অনেকে এটার বিরুদ্ধেও কথা বলেছে। যেমন অনেকে বলেছে যে প্যানক্রিয়াটিক ডাক্টের প্রেশার বেশি, কাজেই যদি কোনো কারণে ডিস্টাল অ্যাম্পুলা ব্লক হয়, সেটা স্টোন দিয়ে হোক বা ইডেমার জন্য হোক, তাহলে বাইল তো লো প্রেশার থেকে হাই প্রেশারে যাওয়ার কথা না, বরং প্যানক্রিয়াটিক জুসই কমন বাইলে আসার কথা। কাজেই একটু বিতর্ক আছে। যাই হোক, তো এগুলো ধারণা করা হয় যে এই সব কারণে গল স্টোন দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়। কিন্তু এই স্টোন যদি বড় হয় তাহলে এটা ধরো সিস্টিক ডাক্ট দিয়ে বের হতে পারবে না, অথবা কমন বাইল ডাক্টে আগেই কোথাও ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু গল স্টোন দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় না। এরপর আসা হচ্ছে অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস। অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস আমাদের দেশে অতটা কমন না, তবে ইদানিং অনেকটা বাড়ছে। তো অ্যালকোহল আসলে টক্সিক। অ্যালকোহল নিজে প্যানক্রিয়াসের জন্য টক্সিক, অথবা অ্যালকোহল যখন মেটাবলিজম হয় তখন সেখান থেকে কিছু টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হয়। যখন লিভারে মেটাবলিজম হয় তখন সেখানে অ্যাসিটালডিহাইড তৈরি, এটা টক্সিক না, কিন্তু অ্যালকোহলের কিছু অংশ প্যানক্রিয়াসে মেটাবলিজম হয়।
তো যে অংশটা প্যানক্রিয়াসে মেটাবলিজম হয় সেখান থেকে কিছু টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হয়, তো ওগুলো প্যানক্রিয়াসের জন্য টক্সিক, তারাও প্যানক্রিয়াটাইটিস করতে পারে। এছাড়া ধরা হয় যে প্যানক্রিয়াসের যে এনজাইম, এই এনজাইম তো ডাইজেশন করে, ডাইজেস্টিভ এনজাইম, এই ডাইজেস্টিভ এনজাইমের ডাইজেশন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অ্যালকোহল বাড়িয়ে দেয়, কাজেই এরা প্যানক্রিয়াসকে ডাইজেস্ট করে ফেলতে পারে, এটাও আর একটা ধারণা করা হয়। এছাড়া অ্যালকোহল বিভিন্ন প্রকার ইনফ্লামেশনকেও মিডিয়েট করে, যার কারণে অ্যালকোহল থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আরেকটা কারণ দেখো, পোস্ট ইআরসিপি। ইআরসিপি তোমরা জানো, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানক্রিয়েটোগ্রাফি। তো ইআরসিপি যখন করা হয় তখন আসলে বিলিয়ারি ট্রিতে, প্যানক্রিয়াটিতে ওখানে আসলে ক্যানুলা ঢোকানো হয়, ওখানে ডাই দেওয়া হয় ইঞ্জেকশন দিয়ে, কখনো কখনো থেরাপিউটিক কাজ, যেমন ধরো ওখান থেকে স্টোন বের করা হয়, বা ধরো স্ট্রিকচার থাকলে ডাইলেট করা হয়, তখন কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্টে ইনজুরি হতে পারে। তো ইনজুরি হতে পারে, ইনজুরি হওয়ার জন্য বা ডাই দেওয়ার জন্য, অথবা যখন আমি ম্যানিপুলেট করব তখন যদি বাইল প্যানক্রিয়াটিক ডাক্টে ঢুকে যায়, তাহলেও কিন্তু তোমার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এটাও বেশ বড় একটা কারণ। তো এই তিনটা কারণের পরও আরেকটা কমনলি প্যানক্রিয়াটাইটিস পাওয়া যায়, যেখানে আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তো এই কারণগুলোকে আসলে ইডিওপ্যাথিকের আন্ডারে রাখা হয়, আসলে পাওয়া যাচ্ছে না। তো আমরা যদি ইডিওপ্যাথিকগুলো নিয়ে একটু কথা বলি, সেটা হলো যে যাদের ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস, তাদের যে বাইল, ওই বাইলগুলো অনেক সময় নিয়ে কেমিক্যাল এক্সামিনেশন করে বা ফিল্টার করে দেখা গেছে যে এদের বাইলগুলো একটু ডেন্স, এখানে ছোট ছোট স্টোন অনেকেরই পাওয়া যায়। দেখা যায় প্রায় যাদেরকে আমরা ইডিওপ্যাথিক বলে ফেলছি তাদের অনেকেরই দেখা যায় প্রায় ধরো 20 থেকে 30% পেশেন্টের বাইরের মধ্যে ছোট 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 স্টোন, মানে 3 মিলিমিটারের চেয়েও কম সাইজের স্টোন তো পাওয়া যায়। এগুলোকে বলে বিলিয়ারি মাইক্রোলিথিয়াসিস, অথবা ডেন্স বাইলটাকে অনেক সময় স্লাজ বলা হয়, বিলিয়ারি স্লাজ। তো এই বিলিয়ারি স্লাজ অথবা তোমার মাইক্রোলিথিয়াসিসও কিন্তু ইডিওপ্যাথিকের অনেকটা অংশ জুড়ে থাকে, যেহেতু ডেফিনিট করে প্রমাণ করা যায়নি। আরেকটা ব্যাপার হলো, যাদেরকে আমরা ইডিওপ্যাথিক বলি, এদের অনেকেরই দেখা যায় এদের একটা জেনেটিক কম্পোনেন্ট থাকে, যে এদের হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, তার ধরো বাবা মায়ের বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, তো এদের কোনো একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, যার জন্য তাদের আসলে ওই জেনেটিক মিউটেশনের কারণে তাদের কিন্তু প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক হতে পারে। তাহলে এই হলো আমাদের 4টা কমন কারণ: গলস্টোন, অ্যালকোহল, পোস্ট ইআরসিপি অ্যান্ড ইডিওপ্যাথিক। আর কিছু কারণ আছে যেগুলো ধরো 10%, সেগুলো হচ্ছে রেয়ার, যেমন ধরো সার্জিক্যাল, পোস্ট সার্জিক্যাল, অ্যাবডোমিনাল সার্জারি, অথবা ধরো থোরাসিক সার্জারি, যে কোনো সার্জারির পরে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অ্যাবডোমিনাল সার্জারিতে বেশি কমন, কারণ প্যানক্রিয়াস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ট্রমা, যেটা মেইনলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই ট্রমার জন্য প্যানক্রিয়াটিস হয়। এটা ইউজুয়ালি যখন প্যানক্রিয়াসে আঘাত লাগে, প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরি হতে পারে, প্যানক্রিয়াটিক প্যারেনকাইম ইনজুরি হতে পারে। তো ইনজুরি হলে সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস শুরু হতে পারে। আরেকটা কমন কারণ, রেয়ারের মধ্যেও কমন, সেটা হচ্ছে ড্রাগস। আসলে অনেক ড্রাগস, লটস অফ ড্রাগস দ্যাট মে কজ প্যানক্রিয়াটাইটিস। কমন যদি তোমরা যখন বইয়ে দেখবা টেবিল, তখন দেখবা অনেক ড্রাগ, কেন ড্রাগ নাই যে সেগুলো দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় না। তবে কমনলি হচ্ছে যেমন ধরো থায়াজাইড ডায়োরেটিক্স, অ্যাজাথায়োপ্রিন, তারপরে তোমার ধরো অ্যান্টিকনভালসেন্ট, সেভারাল অ্যান্টিবায়োটিক্স, ইভেন সাম টক্সিনস, ধরো যেমন অর্গানোফসফরাস কম্পাউন্ড, এরাও কিন্তু আসলে প্যানক্রিয়াটাইটিস করতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে তোমার মেটাবলিক, যেমন ধরো কারো যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, বেশি মানে একটু বেশি, যেমন ধরো যদি 1000 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে হয়, তাহলে তাদের কিন্তু অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের চান্স বেশ ভালোই। দেখা যায় যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যতগুলো কারণ পাওয়া যায়, তার মধ্যে প্রায় 3% 4% ক্ষেত্রে কিন্তু হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হতে পারে। তো এই যে অনেক বেশি ট্রাইগ্লিসারাইড থাকে, এরা যখন মেটাবলিজম হয় অনেক বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তো এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো আসলে এই প্যানক্রিয়াটাইটিসটা শুরু করতে পারে, ইনিশিয়েট করতে পারে। এছাড়া যে কোনো কারণে, প্যারাথাইরয়েড ডিসঅর্ডার বা অন্য যে কোনো কারণে যাদের ক্যালসিয়াম লেভেল বেশি থাকে, এই ক্যালসিয়ামগুলো প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাতে ডিপোজিশন হতে পারে, প্যানক্রিয়াটিক ডাক্টে ডিপোজিশন হতে পারে, সেখান থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিসের ইনসাল্ট হতে পারে। কারো যদি মনে করো স্ফিংটার অফ ওডি ডিসফাংশন, তার মানে তোমার যেখানে অ্যাম্পুলা থেকে যেখানে বাইলটা বের হয়ে ডিউডেনামে আসছে, সেখানে একটা স্ফিংটার থাকে, আমরা জানি। এই স্ফিংটার ওডি যদি কারো ডিসফাংশন থাকে, ধরো ঠিকমতো ক্লোজ ওপেন হচ্ছে না, তাহলে বাইলগুলো স্ট্যাসিস হচ্ছে কমন বাইল ডাক্টে, সেই বাইলগুলো রিফ্লাক্স করে প্যানক্রিয়াসে যাচ্ছে, সেখান থেকে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া ধরো অনেক ভাইরাল ইনফেকশন, যেমন ধরো মামস, মিজেলস, চিকেন পক্স, এই ধরনের বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে।
হেরিডিটারি একটা কারণ, সেটা আমরা বলছি যে ইডিওপ্যাথিক যাদেরকে মনে করা হতো তাদের অনেকেরই আসলে দেখা যায় হেরিডিটারি কোনো জেনেটিক কারণ থাকতে পারে, যে জেনেটিক মিউটেশনের কারণে তারা ভেরি মাচ প্রন টু ডেভেলপ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ডায়াবেটিস মেলাইটাস ইউজুয়ালি আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সঙ্গে আসে, কারণ ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা অংশ। কিন্তু দেখা যাচ্ছে যারা ডায়াবেটিক তাদের কিন্তু সাধারণ যারা নন ডায়াবেটিক তাদের চেয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স বেশি। দুইটা ফ্যাক্টর, একটা হলো যেমন ধরো ডায়াবেটিস পেশেন্টদের সাধারণত ডিসলিপিডিমিয়া থাকে, তো যদি ডিসলিপিডিমিয়া থাকে তাহলে টিজে যদি বেশি থাকে সেখান থেকে তার হতে পারে। আরেকটা হলো এই ডায়াবেটিস পেশেন্টদের বাইল স্ট্যাসিস হয়, মানে বিলিয়ারি ট্রির লং স্ট্যান্ডিং যাদের ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তাদের দেখা যায় বাইল স্ট্যাসিস হয়, বাইল ঠিকমতো পাস করতে পারে না। তো স্ট্যাসিস হলে বাইলটা প্রেসিপিটেট করে, ওখানে স্টোন ফর্ম হওয়ার চান্স বেশি থাকে, সেখান থেকেও কিন্তু এদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্রনস ডিজিজ। আমরা জানি ক্রনস ডিজিজ হচ্ছে গাটের যে কোনো জায়গায় মাউথ টু অ্যানাস ইনভলভ করতে পারে। এই ক্রনস ডিজিজ কিন্তু প্যানক্রিয়াসকেও ইনভলভ করতে পারে। ক্রনস ডিজিজে যেমন গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হয়, তো এই গ্রানুলোমাটাস ইনফ্লামেশনটা প্যানক্রিয়াসেও হতে পারে, যদি হয় তাহলে সেখানে প্যানক্রিয়াটাইটিস হবে। আবার ক্রনস ডিজিজে তোমার একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশান হয়, তো এই ইমিউনোলজিক্যাল রিয়াকশান যদি প্যানক্রিয়াসকে ধরে তাহলে সেখানে ইমিউন মেডিয়েটেড প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আবার ধরো এই ক্রনস ডিজিজ যদি ধরো ডিউডেনামের অ্যাম্পুলার ওখানে একটা ক্রনস ডিজিজ হলো, তাহলে অ্যাম্পুলার থেকে ভালো বাইল ড্রেইন হতে পারবে না, দ্যাট মে লিডস টু আলটিমেটলি প্যানক্রিয়াটিক ইনজুরি, যার জন্য কিন্তু ক্রনস ডিজিজের পেশেন্টেরও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া ক্রনস ডিজিজের যে ড্রাগগুলো ইউজ করা হয়, যেমন আমি এখানে ড্রাগের মধ্যে যেমন অ্যাজাথায়োপ্রিনের কথা বললাম, তো ক্রনস ডিজিজের ট্রিটমেন্ট তোমরা যখন পড়বা তখন দেখবা অ্যাজাথায়োপ্রিন নামে একটা ড্রাগ দেওয়া হয়, সেই ড্রাগ থেকেও কিন্তু আসলে এরকম প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কজ। এখন আমরা যদি চিন্তা করি যে এই প্যানক্রিয়াটাইটিস আসলে কেন হয়, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে আসলে হওয়ার জন্য আমাদের দুইটা ফ্যাক্টর এখানে রেসপন্সিবল। একটা হলো আমাদের প্যানক্রিয়াসের মধ্যে কিছু প্রোটিওলাইটিক ফ্যাক্টর আছে, আর আরেকটা হচ্ছে প্যানক্রিয়াসে কিছু অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টর আছে। তাহলে প্রোটিওলাইটিক ফ্যাক্টরের মেইন ব্যাপার হচ্ছে ট্রিপসিন। আমরা জানি যে প্যানক্রিয়াসে জাইমোজেন গ্রানিউল থাকে, তো এই গ্রানিউলের মধ্যে ট্রিপসিনোজেন থাকে। তো এই যে আমরা কজগুলো পড়ে আসলাম, তো এই কজগুলোর কোনো একটা ইনসাল্টের কারণে এই জাইমোজেন গ্রানিউল যদি প্রিম্যাচিউরলি অ্যাক্টিভেটেড হয়, মানে এগুলো অ্যাক্টিভেট হওয়ার কথা হচ্ছে ডাক্টে গিয়ে অ্যাক্টিভেট হওয়ার কথা, ইন্টেস্টাইনে গিয়ে অ্যাক্টিভেট হওয়ার কথা। তো এটা যদি এমন হয় যে অ্যাসেনাসের মধ্যে, সেলের মধ্যেই যদি এই ট্রিপসিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে যায়, তো অ্যাক্টিভেট হলে কি হয়, ট্রিপসিনোজেন অ্যাক্টিভেট হওয়ার পরে এটা ট্রিপসিনে কনভার্ট করে। এই ট্রিপসিন তখন ইলাস্টেজ, ফসফোলিপেজ A2, কার্বক্সিপেপটাইডেজ, এগুলোকে তখন ওরা অ্যাক্টিভ করতে থাকে। তো এগুলো সবাই আসলে প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইম যখন প্যানক্রিয়াসের অ্যাসিনাসের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে গেল, তখন তারা কি করবে, তখন প্যানক্রিয়াসটাকেই ডাইজেস্ট করা শুরু করবে, অটো ডাইজেশন। তার মানে প্যানক্রিয়াটিক ইনজুরি হওয়া শুরু হয়ে গেল। তো নর্মালি খুব সামান্য পরিমাণে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন অ্যাক্টিভেট প্যানক্রিয়াসের মধ্যেও হতে পারে, কিন্তু আমাদের প্যানক্রিয়াসকে রক্ষা করার জন্য অনেকগুলো অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টর ন্যাচারালি আছে। যেমন ধরো ট্রিপসিন ইনহিবিটর প্রোটিন, তারপর হচ্ছে β2 ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা-1 অ্যান্টিট্রিপসিন, C1 এস্টারেজ ইনহিবিটর। এরা হচ্ছে ওই মিনিমাম অ্যামাউন্টে ট্রিপসিনোজেন যখন অ্যাক্টিভ হয় ওদেরকে আসলে ইনহিবিট করে ফেলে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই প্রোটিওলাইটিক আর অ্যান্টি প্রোটিওলাইটিক এদের ব্যালেন্স নষ্ট হয়ে গেল, প্রোটিওলাইটিক এত বেশি তৈরি হলো, ইনসাল্ট এত বেশি ছিল, তখন এই ন্যাচারাল অ্যান্টি প্রোটিওলাইটিক ফ্যাক্টরগুলো আমাদেরকে রক্ষা করতে পারলো না, তখন কিন্তু প্যানক্রিয়াসে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। তা আমরা যদি এই ছবি দিয়ে দেখো এখানে ওই কথাগুলোই বলা, যে আমরা যে প্রোএনজাইমগুলো বললাম, ট্রিপসিনোজেন বা ধরো ইলাস্টেজ বা কার্বক্সিপেপটাইডেজ, সেগুলো কোনো কারণে ধরো স্টিমুলেটেড হলো। যেমন ধরো এখানে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন হয়েছে কোনো বাইল ডাক্ট দ্বারা, বাইল ডাক্ট স্টোন দ্বারা বা টিউমার দ্বারা, অথবা কোনো কারণে বাইল রিফ্লাক্স হয়ে চলে আসছে, অথবা কোনো কারণে অ্যালকোহল বা ট্রাইগ্লিসারাইডের কারণে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করছে, অথবা তার জাইমোজেন যে ইন্টারসেলুলার ইন্টারপ্যানক্রিয়াটিক জাইমোজেন গ্রানিউল, সেই গ্রানিউলগুলো ট্রান্সপোর্টে কোথাও কোনো সমস্যা, তো এগুলো হওয়ার কারণে যদি প্রোএনজাইমগুলো অ্যাক্টিভ হয় তখন তারা এই অন্যান্য প্রোটিওলাইটিক এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে প্যানক্রিয়াসকে ইনসাল্ট করা শুরু করবে। এখানে আটকাচ্ছে তোমাকে কে, এখানে হচ্ছে অ্যান্টিপ্রোটিওলাইটিক ফ্যাক্টরগুলো। তো যদি এই প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো উইক হয় আর এখানে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরগুলো বেশি হয়, তাহলে আমাদের প্যানক্রিয়াস ড্যামেজ শুরু হয়ে যাবে।
তো এই যে প্যানক্রিয়াস ড্যামেজ যখন শুরু হয়, প্যানক্রিয়াস আসলে জানো তোমরা প্যানক্রিয়াসের কিন্তু ওয়েল ডিফাইন্ড কোনো ক্যাপসুল নাই। যেমন লিভারে ধরো ভালো একটা ক্যাপসুল আছে, প্যানক্রিয়াসের কিন্তু নাই। তো যেহেতু প্যানক্রিয়াসের ওয়েল ডিফাইন্ড কোনো ক্যাপসুল নাই, ইনফ্লামেশন যদি ইনসাইটিং এজেন্ট যদি প্রেজেন্ট থাকতেই থাকে, তখন এই ইনফ্লামেশনটা প্যানক্রিয়াসের আশেপাশের স্ট্রাকচারগুলোকেও কিন্তু ইনভলভ করে ফেলে। প্যানক্রিয়াসের পিছনেই ধরো স্প্লিনিক ভেন, স্প্লিনিক আর্টারি, তারপরে স্প্লিন প্যানক্রিয়াসের খুব কাছে, তারপরে ধরো প্যানক্রিয়াসের খুব কাছে কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াসের কাছে স্টমাক, ডিউডেনাম, তো এই যে পোর্টাল ভেইন, ইভেন ট্রানভার্স কোলন, তো এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রেসিভলি ইনফ্লামেশনের মধ্যে চলে আসে এবং ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। এই যে ইনফ্লামেশন শুরু হচ্ছে, তখন এই ডেস্ট্রয়েড সেলগুলো, প্যানক্রিয়াটিক সেল বা সারাউন্ডিং স্ট্রাকচারের ডেস্ট্রয়েড সেল, এরা তখন অনেক ইনফ্লামেটরি মেডিয়েটর তৈরি করে, বিভিন্ন ধরনের সাইটোকাইন তৈরি করে। তো এই সাইটোকাইনগুলো তখন ইনফ্লামেশনটাকে আরও বাড়াতে থাকে। এভাবে আসলে প্যানক্রিয়াটাইটিসটা বাড়তে থাকে। তো এই যে সাইটোকাইনগুলো বের হচ্ছে, এগুলো একটা ইনফ্লামেটরি রেসপন্স করতেছে। এটা যখন সার্কুলেশনে চলে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে, তখন আমরা ওই কন্ডিশনটাকে বলে ফেলি হচ্ছে SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। তো এই সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম যখন হয়, তখন কিন্তু আর এটা শুধু প্যানক্রিয়াস বা আশেপাশের স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন কিন্তু সারা শরীরে ছড়িয়ে যায়। তখন অন্যান্য অর্গান, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, রেনাল অ্যান্ড আদার অর্গান তখন কিন্তু ইনভলভ হয়ে পড়ে প্যানক্রিয়াটাইটিসের মধ্যে। তাহলে এভাবে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসটা আসলে শুরু হয় বা প্রোগ্রেস করে। তা আমরা যদি প্যানক্রিয়াটাইটিস যখন শুরু হলো একটা পেশেন্টের, তো এটার যদি আমরা ন্যাচারাল হিস্ট্রি চিন্তা করি যে কী হয় আসলে, তো যখন প্যানক্রিয়াটাইটিস হয় প্রথমে, যেটা আমরা বললাম যে ইনফ্লামেশন হলো বা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হলো, তো এই অবস্থাটা 80% ক্ষেত্রে এই অবস্থাটা আসলে 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। মানে এই ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমটা আসলে 1 সপ্তাহ পারসিস্ট করে। এই 1 সপ্তাহ পারসিস্ট করে, যার ড্যামেজ হওয়ার এই 1 সপ্তাহের মধ্যেই হয়। তো এই সময়ে ইনফেকশান ভেরি রেয়ার। ইনফেকশান বলতে এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান। এই সময় ব্যাকটেরিয়াল ইনফেকশান খুব বেশি হয় নাই ফার্স্ট ফেজে, কিন্তু এই যে SIRS হলো, এই SIRSের মাধ্যমে বিভিন্ন অর্গান ড্যামেজ হয়, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, রেনাল, হেপাটোবিলিয়ারি, এনি অর্গান। এই যে অর্গান ড্যামেজ হয়, এই ফার্স্ট ফেজের যে তোমার সিভিয়ারিটি, এই সিভিয়ারিটি ডিপেন্ড করে কিন্তু আসলে শুধুমাত্র ইনফ্লামেশনের উপরে না। এই সিভিয়ারিটি ডিপেন্ড করে যে কতগুলো আসলে অর্গান ফেলুর হলো। যে রোগীটার অর্গান ফেলুর বেশি হবে, সে কিন্তু আসলে রেজুলেশনে যাবে না, সে আসলে পরের স্টেজে চলে যাবে। আর যাদের অর্গান ফেলুর কম হবে, তারা রেজুলেশন হয়ে যাবে। তো 80% পেশেন্ট রেজুলেশন হয়ে যায়। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস। এটা আমরা পরবর্তী ইনভেস্টিগেশন বলার সময় তোমাদেরকে ছবি দেখাবো। তাহলে ফার্স্ট ফেজ, ন্যাচারাল হিস্ট্রির ফার্স্ট ফেজে হচ্ছে এই ফেজটা আসলে মেইনলি রিলেটেড টু ইনফ্লামেশন, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, যার কারণে মাল্টিপল অর্গান ফেলিউর হচ্ছে, এবং যত বেশি অর্গান ফেলিউর হবে তার সিভিয়ারিটি তত বেশি। ব্যাকটেরিয়াল ইনফেকশন এখানে হয় না বললেই চলে। 80% পেশেন্ট এই স্টেজে, ফার্স্ট ফেজের মধ্যে আসলে 80% পেশেন্ট রেজুলেশনে চলে যায়। আর সেকেন্ড ফেজ হচ্ছে বাকি 20% পেশেন্ট। এই বাকি 20% পেশেন্টের আসলে রেজুলেশন হয় না। তো প্যানক্রিয়াসে যখন ইনফ্লামেশন হতে থাকে, তো ইনফ্লামেশন হয় যখন, তখন এক্সুডেশন হয়, তারপরে তোমার হচ্ছে ওখানে ভাস্কুলার ইনভলভমেন্ট, ইন্ট্রাপ্যানক্রিয়াটিক ক্যাপিলারি ভেইন, এগুলো ইনভলভ হয়। তো ইনভলভ হলে যেটা হয়, তো প্যানক্রিয়াসের মধ্যে নেক্রোসিস তৈরি হয়, কারণ অ্যাভাস্কুলার এরিয়া তৈরি হয়। তো তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। এদের সংখ্যা হলো 20%। এই নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস কিন্তু অনেক দিন থাকতে পারে, এটা উইকস টু মান্থস পর্যন্ত থাকতে পারে। তো যখন অনেক দিন থাকে, তখন কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনটা খুব বেশি এখানে হয়। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনটা এখানে ভেরি মাস প্রন। আর যেহেতু ইনফ্লামেশন চলছেই, কাজেই অর্গান ফেলুর তাদেরও হবে। তো আমরা ফার্স্ট স্টেজে যখন দেখলাম, দেখো শুধুমাত্র অর্গান ফেলের উপর ডিপেন্ড করে তার সিভিয়ারিটি কতটুকু। কিন্তু যখন আমরা সেকেন্ড ফেজে চলে যাচ্ছি, তখন কিন্তু শুধু অর্গান ফেলুর না, তার সাথে সুপারেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে এই ইনফেকশনটা এই নেক্রোসিসের মধ্যে ইনফেকশন হতে পারে, সিস্টেমিক ইনফেকশন হতে পারে। আর একটা হচ্ছে, যেহেতু অনেক দিন ধরে রয়ে যাচ্ছে, উইকস টু মান্থস, এই সময়ে একটা প্যানক্রিয়াসের নেক্রোসিস রয়ে গেল বা তার মধ্যে ইনফেকশন হয়ে গেল, এগুলোকে অনেক সময় ট্রিট করার জন্য আমাদের সার্জারির দরকার হয়। তা সার্জারি করতে গেলে সার্জারিরও কমপ্লিকেশন আছে। কাজেই এই যে 3টা ফ্যাক্টর, কতগুলো অর্গান ফেলুর হচ্ছে, ইনফেকশন কতটুকু হচ্ছে বা হচ্ছে না, এবং সার্জারি হচ্ছে তার কমপ্লিকেশন, এগুলোর উপর ডিপেন্ড করে যে পেশেন্টের সিভিয়ারিটি কতটুকু, তার মর্টালিটি কেমন হবে। আচ্ছা, এখন আসলে প্যানক্রিয়াটাইটিসের, এটা তো গেল আমাদের প্যাথোফিজিওলজি। আমাদের কাছে পেশেন্ট কী নিয়ে আসে?
আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে আপার অ্যাবডোমিনাল পেইন বা এপিগ্যাস্ট্রিক পেইন। পেইনটা সাধারণত সিভিয়ার পেইন হয়, কনস্ট্যান্ট পেইন হয়, পেইনটা বেশ হঠাৎ করেই শুরু হয়, সাডেন অনসেট অফ পেইন, যেটা দেখা যায় 15 মিনিট থেকে 40 মিনিট বা 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিভিয়ার পেইন শুরু হয়ে যায়, আনবিয়ারেবল পেইন। তো এই পেইনটা 50% ক্ষেত্রে দেখা যায় পেইনটা ব্যাকে রেডিয়েট করে, একই বরাবর এপিগ্যাস্ট্রিক রিজন বরাবর ব্যাকে রেডিয়েট করে। কখনো কখনো পেশেন্ট সামনে যদি এরকম বাঁকা হয়ে মোহামেডান প্রেয়ার পজিশন বা লিনিং ফরওয়ার্ড পজিশনে যায়, তখন পেশেন্ট ওই পেইন একটু তার মনে হয় যে পেইনটা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সাডেন, অলমোস্ট সাডেন, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, আনবিয়ারেবল পেইন, কনস্ট্যান্ট পেইন that reach its highest intensity within 15 minutes to 60 minutes, and about 50% that pain radiates to the back, and patient feels a bit better in leaning forward position. তো ব্যথার সাথে পেশেন্টের নশিয়া থাকে, ভমিটিং থাকে, কিন্তু এই ভমিটিংয়ের পরে পেশেন্টের পেইন খুব বেশি রেসপন্স করে না। আমরা যেমন ধরো কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট যখন দেখি আমরা যে তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, কিন্তু বমি করলে পেশেন্টের ব্যথা কমে যায়, এখানে কিন্তু পেশেন্টের ব্যথা আসলে কমে না বমি করার পরে। এছাড়া পেশেন্টের অন্যান্য কমপ্লিকেশানের প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে, যেমন ধরো পেশেন্টের অর্গান ফেলিওর ডেভেলপ করে গেল, তাহলে ধরো রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করলো, এআরডিএস, তখন শ্বাসকষ্ট নিয়ে আসবে। কারো ধরো লাংসে প্লুরালিফিকেশন ডেভেলপ করে গেলো, সেটার জন্য তার প্লুরালিফিকেশনের ফিচার নিয়ে আসবে। কারো মনে করো রেনাল ফেলিওর ডেভেলপ করে গেলো, তাহলে পেশেন্ট তখন অলিগিউরিয়া নিয়ে আসবে। কারো মনে করো কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়ে গেলো, তখন পেশেন্ট হাইপোটেনশন, শকের ফিচার নিয়ে আসবে, এই ধরনের। কাজেই মেইন প্রেজেন্টেশন হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন, এর সঙ্গে নশিয়া ভমিটিং থাকবে। আর কমপ্লিকেশান আমরা একটু পরে পড়ব, যে কমপ্লিকেশান ডেভেলপ করে সেই কমপ্লিকেশানের ফিচার নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসবে। আমরা যদি পেশেন্টটাকে এক্সামিনেশন করি, আমরা তাহলে কী পাবো? আমরা হচ্ছে পেশেন্টের সিভিয়ার টেন্ডারনেস থাকে, আপার অ্যাবডোমেনে সিভিয়ার টেন্ডারনেস থাকে, কিন্তু আমরা জানি দেখো প্যানক্রিয়াস হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, কাজেই পেরিটোনিয়াম কিন্তু ওইভাবে ইনভলভ হয় না, মানে পেরিটোনাইটিস আসলে আর্লি স্টেজে হয় না। এই জন্য পেরিটোনাইটিসের ফিচার কিন্তু আমরা প্যানক্রিয়াটাইটিসে পাই না, যেমন মাসেল গার্ডিং, রিবাউন্ড টেন্ডারনেস, এই জিনিসগুলো এখানে থাকে না। আচ্ছা, এখানেই পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস হয়। এই যে ইনফ্লামেশনটা হচ্ছে, ইনফ্লামেশন হলে তোমার দুইটা ব্যাপার ঘটে। একটা হলো যে তোমার যে স্মল ইন্টেস্টাইনের মেজেন্টারি, ডিউডেনাম বা ধরো জেজুনাম বা এইসব জায়গার মেজেন্টারিতে যখন ইনফ্লামেশনটা ছড়িয়ে যায়, তখন মেজেন্টারির ভাস্কুলার ইনফ্লামেশন হলে তখন ভেসোকনস্ট্রিকশন হয়। তখন যেই এরিয়ার ভেসেলটা কনস্ট্রিকশন হলো, সেই এরিয়ার যে লোকালাইজড ইন্টেস্টাইন, সেই ইন্টেস্টাইন দেখা যায় ঠিকমতো আসলে মুভ করতে পারছে না, তাহলে লোকালাইজড প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। অথবা যদি সিভিয়ার অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু জেনারেলাইজড পেরিটোনাইটিস হতে পারে, জেনারেলাইজড প্যারালাইটিক আইলিয়াস। তো জেনারেলাইজড প্যারালাইটিক আইলিয়াস যখন হয়, তখন তুমি প্যারালাইটিক আইলিয়াসের ফিচার পাবা, অ্যাবডোমেন ডিস্টেনশন, বাউল সাউন্ড স্লাগিশ বা বাউল সাউন্ড অ্যাবসেন্ট, এটা তুমি পেতে পারো। তখন পেশেন্টের যদি তোমার শকে চলে যায়, তাহলে পেশেন্টের শকের ফিচার তুমি পেতে পারো, কারণ প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরি হয়, পেশেন্টের অনেক বেশি এক্সুডেশন হয়, অ্যাবডোমেনের মধ্যে অনেক এক্সুডেশন হয়, তখন পেশেন্ট হাইপোভলিমিয়া হয়ে যেতে পারে, সিকুয়েস্ট্রেশন হয়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমের জন্য পেশেন্টের সিকুয়েস্ট্রেশন হয়, মানে প্লাজমা লিকেজ হয়, এই ফ্লুইডগুলো ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে যায়, তখন পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার হাইপোভলিমিয়া ডেভেলপ করে, ওই পেশেন্টের তুমি শকের ফিচার পেতে পারো। এছাড়া যদি কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে, সেই কমপ্লিকেশনগুলো যেমন ধরো রেসপিরেটরি ইনভলভমেন্ট, তুমি দেখবা যে রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, লাংসে ক্রেপিটেশন পেতে পারো, প্লুরালিফিকেশনের ফাইন্ডিং পেতে পারো। যদি পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়, তাহলে তার ট্যাকিকার্ডিয়া পেতে পারো, হাইপারটেনশন পেতে পারো। এছাড়া দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি কোনো পেশেন্টের হিমোরেজ হয়, প্যানক্রিয়াটাইটিসের সঙ্গে যদি কোনো পেশেন্টের হিমোরেজ হয়, তাহলে দেখা যায় পেশেন্টের অ্যাবডোমেনে সাবকিউটেনিয়াস ইরাইথেমা হয়, ইকাইমোসিসের মতো। এটা আমরা এরকম দুইটা টার্ম আছে, গ্রে টার্নার সাইন আর হচ্ছে কুলেন সাইন। এটা হলো যেমন ধরো এই ছবিতে দেখাচ্ছি আমি, যে এখানে যখন ফ্ল্যাঙ্কসে এরকম একটা দেখো ব্লুইশ একটা এরিয়া দেখা যাচ্ছে, সাবকিউটেনিয়াস ইকাইমোসিস, এটা ইন্ডিকেট করে যে তার ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং হচ্ছে। তো যদি ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং হয়, তখন এই ধরনের যদি ফ্ল্যাঙ্কসে এই ধরনের সাইন হয়, তখন আমরা সেটাকে বলি গ্রে টার্নার সাইন। আর এই জিনিসটাই যদি পেরিয়াম্বলিক্যাল রিজনে হয়, এই ছবিতে সেটা নাই, তাহলে সেটাকে আমরা বলি কুলেন সাইন। তাহলে একটা হলো গ্রে টার্নার সাইন, একটা হচ্ছে কুলেন সাইন। এটা আসলে খুব রেয়ারলি পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় না, তবে যদি কখনো পাওয়া যায় প্যানক্রিয়াটাইটিসের রোগীদের, তখন ধরে নিতে হবে হিমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, তার মানে তার হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং হয়েছে। এখন কি কমপ্লিকেশন ডেভেলপ করে? কমপ্লিকেশানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বলতে পারি আমরা লোকাল, আর একটা বলতে পারি সিস্টেমিক।
লোকাল হচ্ছে তোমার আমরা এভাবে বলতে পারি কিছু কমপ্লিকেশন হচ্ছে প্যানক্রিয়াস রিলেটেড। যেমন ধরো যখন প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয় তখন প্যানক্রিয়াসের মধ্যে ইনফ্লামেটরি এক্সুডেট জমা হয় প্যানক্রিয়াসের মধ্যে বা প্যানক্রিয়াসের আশেপাশে সারাউন্ডিং দ্য প্যানক্রিয়াস, ওইটাকে বলা হয় অ্যাকিউট ফ্লুইড কালেকশন। তো এই ফ্লুইড কালেকশনগুলো আসলে ডেজ অর উইকসের মধ্যে কিন্তু ভালো হয়ে যায়, এগুলো বেশি সময় থাকে না। এগুলো যখন ইনফ্লামেশন চলে যায়, আমরা যখন পড়লাম 80% কেসে ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস হয়, ওই সময় এই ফ্লুইডগুলো রেজুলেশন হয়ে যায়, ফ্লুইডগুলো পাওয়া যায় না। কিন্তু কখনো কখনো হয় কি ফ্লুইডগুলো পারসিস্ট করে তখন ফ্লুইডের বাইরে একটা সিউডো কাভারিং তৈরি হয়, গ্রানুলেশন টিস্যু, ফাইব্রাস টিস্যু এগুলো দিয়ে কাভারিং তৈরি হয়। মাঝখানে ক্লিয়ার ফ্লুইড, বাইরে একটা সিউডো এপিথেলিয়াল কাভারিং, না নন এপিথেলিয়াল, গ্রানুলেশন টিস্যু দিয়ে, ফাইব্রাস টিস্যু দিয়ে কাভারিং, সেই কন্ডিশনটাকে আমরা তখন বলি সিউডোসিস্ট। এছাড়া আমরা পড়েছি নেক্রোসিস। যখন প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয় তখন প্যানক্রিয়াসের মধ্যে কিছু অ্যাভাস্কুলার এরিয়া তৈরি হয়, নেক্রোসিস হয়। তাহলে প্যানক্রিয়াটিক নেক্রোসিসও একটা লোকাল কমপ্লিকেশন। এখন এই যে ধরো তোমার সিউডোসিস্ট হলো অথবা নেক্রোসিস হলো, এর মধ্যে যদি পেশেন্ট 1 সপ্তাহের পরে, মানে পেশেন্ট যদি পারসিস্ট করে, বেশি দিন থাকে, সাধারণত 10 দিনের আগে ইনফেকশন হয় না, 10 দিনের পরে যদি পারসিস্ট করে তখন দেখা যায় আমাদের গাট থেকে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেট করে এই সিউডোসিস্টের মধ্যে ইনফেকশন করতে পারে অথবা নেক্রোসিসের মধ্যে ইনফেকশন করতে পারে। তো এই যে সিউডোসিস্টের মধ্যে বা নেক্রোসিসের মধ্যে ইনফেকশন করলো, এগুলোকে তুমি ইনফেক্টেড সিউডোসিস্ট অথবা ইনফেক্টেড নেক্রোসিস এভাবে বলতে পারো, অথবা এই কন্ডিশনটাকে পুরোটাকে একত্রে প্যানক্রিয়াটিক অ্যাবসেস বলতে পারো। অনেকেই প্যানক্রিয়াটিক অ্যাবসেস বলে, অনেকেই প্যানক্রিয়াটিক অ্যাবসেস না বললে এটাকে বলে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস অথবা ইনফেক্টেড প্যানক্রিয়াটিক সিরোসিস। আসলে থিংস আর সেম। There is some in case of cirrhosis there are liquid materials in a sac and within which the bacterial infection. আর নেক্রোসিসে কী হচ্ছে, ওখানে ঠিক লিকুইড সাবস্টেন্স না, নেক্রোটিক ম্যাটেরিয়াল, তার মানে ওখানে প্যানক্রিয়াটিক টিস্যুও আছে। এটাতে আসলে প্যানক্রিয়াটিক টিস্যু না, এটা আসলে প্যানক্রিয়াটিক জুস বা ইনফ্লামেটরি এক্সুডেটগুলো। তাহলে এগুলো ইনফেকশন হয়ে অ্যাবসেস তৈরি করতে পারে। কখনো কখনো এমন হতে পারে যে এই যে ফ্লুইডটা বের হলো সিউডোসিস্টের মতো কাভারিংয়ের মধ্যে না গিয়ে এই ফ্লুইডটা ফ্রি পেরিটোনিয়ামে ফ্রিলি চলে আসতে পারে। তাহলে অথবা মেজর প্যানক্রিয়াটিক ডাক্টটা কোনো কারণে টিয়ার হয়ে গেছে, ট্রমা হয়ে বা সিভিয়ার অ্যাটাক হয়ে, তখন কিন্তু প্যানক্রিয়াটিক জুসগুলো ওই ডাক দিয়ে বের হয়ে পেরিটোনিয়ামে চলে আসতে পারে, সেখানে সে ইনফ্লামেশন করতে পারে, ওখানে আরও বেশি ফ্লুইড অ্যাকোমোডেশন হতে পারে। অনুরূপভাবে এটা কিন্তু লাংসেও চলে যেতে পারে, মেইনলি টেইল থেকে যায়, তো প্লুরাল স্পেসেও চলে যেতে পারে। তো তখন আমরা সেটাকে বলবো প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বা প্যানক্রিয়াটিক প্লুরাল এফিউশন। তাহলে প্যানক্রিয়াস রিলেটেড এগুলো কমপ্লিকেশন হতে পারে। এছাড়া ধরো আমাদের আশেপাশে অন্যান্য অর্গানের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যদি চিন্তা করি, সেখানেও কিছু কমপ্লিকেশন হতে পারে। যেমন এখানে হচ্ছে ইনফ্লামেটরি ইরোশন, স্টমাকে গ্যাস্ট্রাইটিস হতে পারে যেহেতু খুব কাছে থাকে। তারপরে তোমার হচ্ছে ডিউডেনাইটিস হতে পারে। তারপরে তোমার ইরোশনগুলো ইভেন ট্রান্সভার্স কোলনে ইরোশন হতে পারে। তো ইরোশনগুলো যদি হয় সুপারফিশিয়াল ইরোশন হতে পারে, ডিপ হতে পারে, ইভেন ফিস্টুলাও তৈরি করে ফেলতে পারে এই ইনফ্লামেটরি প্রসেসের মাধ্যমে। তো সেখান থেকে কী হতে পারে, ব্লিডিং হতে পারে, আপার জিআইটি ব্লিডিং যদি তোমার স্টমাক বা ডিউডেনাম হয়, যদি ট্রান্সভার্স কোলন হয় তাহলে লোয়ার জিআই ব্লিডিং, এই ধরনের পেশেন্টের ব্লিডিং হতে পারে কিন্তু আলসারেশনের কারণে। এছাড়া পেশেন্টের যখন ধরো স্প্লিনিক ভেইন, স্প্লিন তো জাস্ট প্যানক্রিয়াসের পিছনেই থাকে, স্প্লিনিক ভেইন, তারপরে পোর্টাল ভেইন, এগুলো যখন এই ইনফ্লামেশনের মাধ্যমে এগুলো অ্যাফেক্ট করে তখন স্প্লিনিক ভেনে থ্রম্বাস হতে পারে, স্প্লিনিক ভেন ব্লক হয়ে যেতে পারে, স্প্লিনিক ভেনে অ্যানুরিজম হতে পারে, স্প্লিনিক আর্টারিতেও হতে পারে। তখন কিন্তু যখন স্প্লিনিক ভেন ব্লক হয়ে যাবে বা পোর্টাল ভেন ব্লক হয়ে যাবে তখন কিন্তু পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। তো এই পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে ওই পেশেন্টগুলো কিন্তু ভ্যারিসেল ব্লিডিং নিয়েও আমাদের কাছে আসতে পারে। এছাড়া আমরা জানি যে কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াসের খুবই সাথে থাকে, প্যানক্রিয়াসের জাস্ট পিছন দিয়ে চলে যাচ্ছে। তো এই ইনফ্লামেটরি প্রসেসটা কিন্তু কমন বাইল ডাক্টকেও ইনভলভ করতে পারে। কমন বাইল ডাক্ট ইনভলভ করে কমন বাইল ডাক্ট ইনজুরি হতে পারে, কমন বাইল ডাক্ট ইডেমাটাস কম্প্রেশনের মাধ্যমে ব্লক হয়ে যেতে পারে। তো ব্লক হয়ে গেলে পেশেন্ট আমাদের কাছে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের লোকাল কমপ্লিকেশন। আর সিস্টেমিক কমপ্লিকেশান আসলে মেইনলি সিস্টেমিক কমপ্লিকেশান একটা হলো সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের মাধ্যমে হয়। তাছাড়া কিছু মেটাবলিক কমপ্লিকেশন হতে পারে। তো এসআইআরএস যখন হয়, এসআইআরএস থেকে আসলে মাল্টি অর্গান ফেলিউর হয়। মাল্টি অর্গান ফেলিউরের মধ্যে আমরা মেইনলি যেটা বলি যে লাংসে যেটা হয়, লাংসে তোমার আসলে ওখানে লাংসের পালমোনারি ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়, লাংসের বিভিন্ন ভাস্কুলার বেডে মাইক্রোথ্রম্বাই মাইক্রো এম্বোলাই তৈরি হয়, যার কারণে পেশেন্টের আলটিমেটলি
অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করে, পেশেন্টের হাইপোক্সিয়া হয়, সিভিয়ার ব্রেথলেসনেস হয়। অনুরূপভাবে এই অর্গান ফেলিওর যখন কার্ডিয়াক ইনভলভমেন্ট হয় তখন সেখানে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, তারপরে ধরো এমআইও হতে পারে। পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হলে পেশেন্টের অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। এছাড়া মেটাবলিক কমপ্লেক্সনের মধ্যে মানে গ্লাইসেমিক কন্ট্রোলে একটু প্রবলেম হয়, মানে যখন ধরো বিটা সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইনভলভ করে, তখন ইনসুলিন কমে গেলে পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। আবার সাথে সাথে গ্লুকাগনও আসলে ডিস্ট্রয় হয়, কাজেই পেশেন্টের মানে ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করতে পারে। এই অবস্থাতে মানে হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল করাও একটু ডিফিকাল্ট, যেহেতু গ্লুকাগনও থাকে না। কাজেই কন্ট্রোল যখন ম্যানেজমেন্ট করবা তখন কন্ট্রোল করার সময়ও চিন্তা করতে হবে। তবে যদি কারো হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় সেটা একটা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর। এছাড়া পেশেন্টের আরেকটা ব্যাপার হয় হচ্ছে ক্যালসিয়াম কমে যায়, হাইপোক্যালসিমিয়া হয়। হাইপোক্যালসিমিয়া মেইনলি হয় হচ্ছে হাইপোঅ্যালবুমিনিমিয়ার জন্য, একটা কমপ্লিকেশন দেখো হাইপোঅ্যালবুমিনিমিয়া। হাইপোঅ্যালবুমিনিমিয়া হচ্ছে যখন সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হয় তখন পেশেন্টের ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়। পারমিবিলিটি বেড়ে গেলে এক্সুডেশন হয় যখন এই প্রোটিন রিচ ফ্লুইডগুলো ভাস্কুলার স্পেস থেকে বাইরে চলে যায়। তো এর জন্য পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার অ্যালবুমিন কমে যায়। তো অ্যালবুমিন কমে গেলে যেহেতু অ্যালবুমিন ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড থাকে এই জন্য পেশেন্টদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। এছাড়াও যখন প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয়, প্যানক্রিয়াস আসলে অনেক ফ্যাটি অর্গান, তো এখানে স্যাপোনিফিকেশন হয়। তো স্যাপোনিফিকেশন হওয়ার সময় এখানে ক্যালসিয়ামগুলো এই ফ্যাট নেক্রোসিসের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়। এছাড়াও তোমার প্যানক্রিয়াস ছাড়াও যখন এসআইআরএস হয়, এসআইআরএস হলে এই ফ্যাট নেক্রোসিস কিন্তু শুধু প্যানক্রিয়াসে হচ্ছে তা কিন্তু না, এটা আসলে বডির যে কোনো জায়গাতেই হতে পারে। সাবকিউটেনিয়াস ফ্যাট, বোনসের মধ্যে যে ফ্যাট আছে সেখানে, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, প্লুরা, এসব সব জায়গাতেই কিন্তু ফ্যাট নেক্রোসিস হতে পারে। এবং সেই জায়গা যদি সাবকিউটেনিয়াস হয় বা বোনস জয়েন্ট হয় সেখানে সিভিয়ার পেইনফুল নোডুলারিটি তৈরি হয়, যেগুলো সাবকিউটেনিয়াস। তার মানে তুমি যদি পালপেট করো দেখবা যে স্কিন নড়াচড়া করে নোডুলটা নড়তেছে, কিন্তু আন্ডারলাইন স্ট্রাকচারের সঙ্গে এটা ফ্রি। এই ধরনের ফ্যাট নেক্রোসিস সারা শরীরে হতে পারে। এছাড়া পেশেন্টের কিন্তু এনকেফেলোপ্যাথিও হতে পারে, এটাও আসলে এসআইআরএসের একটা ফিচার। এছাড়াও পেশেন্টের এই সিভিয়ার ইনফ্লামেশন যখন হয় তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেখান থেকেও পেশেন্টের এনকেফেলোপ্যাথি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক কমপ্লেক্সন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখন আমাদের ডায়াগনোসিস বা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের ইনভেস্টিগেশন দরকার। ইনভেস্টিগেশনগুলো আমরা আসলে এই হেডলাইনগুলোতে করি। একটা হলো যে আমাদের ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য করি, সিভিয়ারিটি প্যানক্রিয়াটাইটিস কি সিভিয়ার, মাইল্ড নাকি সিভিয়ার সেটা দেখার জন্য করি, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে কিনা সেটা দেখার জন্য আমরা করি, এবং ডেফিনেটলি তার কোনো কারণ আছে কিনা, প্যানক্রিয়াটাইটিস কেন হলো, কজ, এগুলো দেখার জন্য কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে থাকি। তো দেখো আমাদের ডায়াগনোসিস করার জন্য যেটা দরকার, ডায়াগনোসিস করার জন্য আসলে আমাদের দরকার হচ্ছে সিরাম অ্যামাইলেজ অথবা সিরাম লাইপেজ। এগুলো আমরা জানি যেগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম। তো যখন প্যানক্রিয়াটাইটিস হয় তখন কিন্তু পেশেন্টের অ্যামাইলেজ অথবা লাইপেজ বেড়ে যায়, সিরাম অ্যামাইলেজ বা সিরাম লাইপেজ বেড়ে যায়, দুইটাই বাড়ে। এখানে অ্যামাইলেজের চেয়ে লাইপেজ করা ভালো, কারণ অ্যামাইলেজটা হচ্ছে তোমার স্যালাইভারি অ্যামাইলেজও আছে, স্যালাইভা থেকে মানে আমার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে অ্যামাইলেজ তৈরি হয়। এছাড়া তোমার অন্যান্য কিছু ওভারিয়ান ওভারিয়ান টিউমার, ওভারিয়ান সিস্ট, সেখান থেকেও অ্যামাইলেজ তৈরি হয়। এজন্য অ্যামাইলেজের স্পেসিফিসিটি কম, সেন্সিটিভিটি তুমি যদি চিন্তা করো যে অ্যামাইলেজও অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে প্রায় 85% উপরে পেশেন্টের অ্যামাইলেজ বাড়ে, লাইপেজও অনুরূপ বাড়ে, কিন্তু লাইপেজ আর কোথাও থেকে আসে না, লাইপেজ প্যানক্রিয়াস থেকে আসে। এজন্য লাইপেজের স্পেসিফিসিটি বেশি, এটা একটা সুবিধা লাইপেজের। আরেকটা হলো অ্যামাইলেজ তোমার খুব তাড়াতাড়ি ব্লাড থেকে চলে যায়, মানে এটা ধরো 48 ঘন্টার পরে অ্যামাইলেজ বেশি হাই থাকে না, বাড়ে খুব তাড়াতাড়ি, 6 থেকে 12 ঘন্টার মধ্যেই বেড়ে যায়। লাইপেজও অনুরূপ, প্রথম দিনই বেড়ে যায়, কিন্তু লাইপেজ পারসিস্ট করে তোমার 10 থেকে 14 দিন, অ্যামাইলেজ পারসিস্ট করে 48 ঘন্টার পরে থাকে না, 3 থেকে 5 দিন পরে পাওয়াই যায় না। কাজেই তুমি যদি 2 দিন 3 দিন পরে পরীক্ষা করতে চাও তাহলে আসলে অ্যামাইলেজ না করে লাইপেজ করাই ভালো। তো আমাদের ডায়াগনোসিস করার জন্য বায়োকেমিক্যাল পরীক্ষার মধ্যে অ্যামাইলেজ, লাইপেজ ইজ সাফিসিয়েন্ট। বাকি এখানে যে পরীক্ষাগুলো লেখা আছে আসলে এগুলো মেইনলি সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য করা হয়। যেমন ধরো কারো কমপ্লিট ব্লাড কাউন্ট করলা, ব্লাড কাউন্ট করে যদি তুমি দেখো যে তার ব্লাড কাউন্ট ডব্লিউবিসি কাউন্ট ধরো 4000-এর কম অথবা 12,000-এর বেশি, তাহলে সাইটোপেনিয়া বা সাইটোসিস যাই থাকুক এটা সিভিয়ারিটি মার্কার। আবার সিবিসি করলে আমরা হেমাটোক্রিট দেখে ফেলতে পারি, যদি হেমাটোক্রিট দেখি 44%-এর বেশি, হেমাটোক্রিট বেশি মানে কি তার প্লাজমা লিকেজ বেশি হয়েছে, তার মানে তার এসআইআরএস বেশি হয়েছে। কাজেই যে কারো যদি হেমাটোক্রিট বেশি থাকে তাহলে বুঝতে হবে যে এটা সিভিয়ার। অথবা আমরা যদি ফলো আপ হেমাটোক্রিট করি যে এই যে ধরো হেমাটোক্রিট
অথবা এই যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এই পরীক্ষাগুলো মেইনলি প্রথম দিকে দরকার। কারণ আমরা বলছি যে 1 সপ্তাহের পরে আসলে এই ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমটা কমে যায়। এটা আসলে আমরা প্রথম 1 দিন 2 দিনের মধ্যে এই ব্লাড ইউরিয়া নাইট্রোজেন হেমাটোক্রিটগুলো খুব বেশি জরুরি। কারণ এই সময়ে যদি কারো ইউরিয়া বেড়ে যায় বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেড়ে যায়, এটাও ইন্ডিকেট করে যে তার ডিহাইড্রেশন হচ্ছে, তার মানে তার প্লাজমা লিকেজ হচ্ছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, হেমাটোক্রিট এবং ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। যদি কারো BUN 20 mg/dL উপরে হয়, বা যদি ইউরিয়া করো 45 এর উপরে হয়, অথবা হেমাটোক্রিট 44% উপরে হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এটা তার অনেক বেশি প্লাজমা লিকেজ হচ্ছে এবং এটা সিভিয়ারিটি মার্কার। এগুলোকে আমাদের ফ্লুইড দিয়ে কারেকশানে নিয়ে আসতে হবে। এছাড়া আমরা ক্রিয়েটিনের লেভেল দেখতে পারি, রেনাল ফেলোর হয়ে গেল কিনা, তার ইলেকট্রোলাইট দেখতে পারি যে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হলো কিনা, অ্যালবুমিন দেখি যে প্লাজমা লিকেজ কতটুকু, ক্যালসিয়াম দেখি 2 কম। এগুলো পোর প্রগনোসিস। যার অ্যালবুমিন কম, যার ক্যালসিয়াম কম, যার ব্লাড সুগার বেশি, তার মানে ইন্ডিকেট করে যে তার প্যানক্রিয়াসে অনেক বেশি ইনজুরি হয়েছে, তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সও নষ্ট হয়ে গেছে, তার মানে তার প্রগনোসিস খারাপ। এলটি বেশি, তার মানে তার হেপাটিক ইনজুরি হয়েছে। এর অনুরূপ যে এগুলো ইনফ্লামেটরি মার্কার, এলডিএস বেড়ে গেছে, ইন্টারলিউকিন বেড়ে গেছে, প্রোক্যালসিটোনিন বেড়ে গেছে, এগুলো ইনফ্লামেটরি মার্কার। তাহলে এই পরীক্ষাগুলো দিয়ে আমরা আসলে মেইনলি সিভিয়ারিটি দেখি। যদি ডায়াগনোসিস চিন্তা করো, তাহলে বায়োকেমিক্যালি অ্যামাইলেজ বা লাইপেজের বেশি কিছুই করার দরকার নেই। পরে আমরা কিছু ইমেজিং করতে পারি। ইমেজিং হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল এক্সরে। অ্যাবডোমিনাল এক্সরের ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা অ্যাবডোমিনাল এক্সরে করে আমরা দেখতে পারি অন্যান্য ডিটি এক্সক্লুড করতে পারি। যেমন ধরো কারো ইন্টেস্টিনাল পারফোরেশন হলো কিনা, তারপরে কারো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে গেল কিনা, সেগুলো আমরা এক্সরে করে বুঝে ফেলতে পারি। এছাড়া অ্যাবডোমিনাল এক্সরে করে কখনো কখনো গলস্টোন দেখা যায়। আবার অ্যাবডোমিনাল এক্সরে করে ধরো তোমার প্যানক্রিয়েটিক যদি কোনো ক্যালকুলাই থাকে, প্যানক্রিয়াসে প্যারেনকাইমাতে বা ডাক্টে কোথাও ক্যালসিফিকেশন থাকে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। যদি এ ধরনের প্যানক্রিয়াসে কোনো ক্যালসিফিকেশন বা ডাক্টে ক্যালসিফিকেশন পেয়ে যাই, তখন কিন্তু আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি। কখনো কখনো মানে যখন প্যানক্রিয়াসে নেক্রোসিস হয়, সেই নেক্রোসিসের মধ্যে যখন ইনফেকশন হয় বা প্যানক্রিয়াটিক অ্যাবসেস, সেখানে যদি ইনফেকশন হয়, তো ইনফেকশন হলে সেখানে অনেক সময় এয়ার তৈরি হয়। তা আমরা যদি এরকম রেট্রোপেরিটোনিয়াল স্পেসে এরকম এয়ার ফ্লুইড লেভেল প্যানক্রিয়াটিক রিজনে এরকম পাই, তাহলে আমরা ইনডাইরেক্টলি মনে করতে পারি যে সেখানে হয়তো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। সেটা আমরা করতে পারি। আমরা চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরে করে আসলে দেখা হয় প্লুরাল এফিউশন মেইনলি দেখা হয়। কিন্তু প্যানক্রিয়াটাইটিস ইউজুয়ালি লেফট সাইডের প্রোলেপশন হয়, তবে কখনো কখনো রাইট সাইডের হতে পারে, কখনো কখনো বাইলেটারাল প্রোলেপশন হতে পারে। এছাড়া যখন এআরডিএস ডেভেলপ করে, তখন পেশেন্টের বাইলেটারাল প্যাচি অপাসিটি, রেটিকুলোনোডুলার অপাসিটি এগুলো আমরা পেতে পারি। লাংসে আমরা বেজাল অ্যাটেলেকটেসিস বলে যেটাকে, মানে লাংসের বেজ মেইনলি লেফট সাইডে কলাপসের মতো আমরা পেতে পারি। এগুলো আমরা পেতে পারি। আলট্রাসোনোগ্রাম খুবই ভালো ইনভেস্টিগেশন। আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে প্যানক্রিয়াসে কোনো অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে গেছে। এখানে অ্যাকিউট ইনফ্লামেশন হলে কী হবে, প্যানক্রিয়াসটা সোলেন হবে, ইডেমাটাস হবে, এবং প্যানক্রিয়াসের আশেপাশে ধরো ফ্লুইড কালেকশান, অ্যাবসেস ফর্মেশন, সিউডোসিস্ট ফর্মেশন, এগুলো কিন্তু আমরা বুঝে ফেলতে পারি। অথবা আলট্রাসোনোগ্রাফি করে আমরা যদি দেখি যে গলব্লাডারে স্টোন আছে, তাহলে আমরা একটা কারণ চিন্তা করতে পারি যে এই গলস্টোন রিলেটেড প্যানক্রিয়াটাইটিস কিনা। অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সিকুয়েলি হিসেবে যদি কমন বাইল ডাক্টকে কম্প্রেস করে ফেলে, তাহলে কমন বাইল ডাক্ট ডাইলেটেড হবে, ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক বিলিয়ারিটি ডাইলেট হবে। এটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি বোঝা যায়। তো একই জিনিসগুলো সিটি স্ক্যান বা এমআরআই করে আমরা আরও ভালো বুঝতে পারি। সিটি স্ক্যান দিয়ে এই লোকো রিজিওনাল কমপ্লেক্সনগুলো খুবই ভালো বোঝা যায়, এবং প্যানক্রিয়াসের নেক্রোসিস হয়ে গেছে কিনা সেটা কিন্তু আলট্রাসোনোগ্রাফ দিয়ে বোঝা যায় না। এটা আসলে মেইনলি ইডেমাটা বোঝা যায়, মানে ফুলে যাওয়া ইন্ট্রাস্টিশিয়াল ব্যাপারটা বোঝা যায়। কিন্তু প্যানক্রিয়াসে নেক্রোসিস হয়ে গেল কিনা, তার মধ্যে ইনফেকশন হয়ে গেল কিনা, এগুলো আসলে সিটি স্ক্যান করে অথবা এমআরআই করে ভালো বোঝা যায়। এখানে দেখো আমরা যদি একটু ছবি দেখি, দেখো এটা আমরা যদি একটু অ্যানাটমি দেখি, তোমরা বুঝতে পারছো যে এইটা আসলে এটা একটা সিটি স্ক্যান। এটা তো লিভার, এটা তো বুঝতে পারছো যে এটা একটা বড় একটা লিভার, এটা আসলে গল ব্লাডার, তাই না? এটা গল ব্লাডার, দেখো এটা গল ব্লাডার। এই যে এইখানকার এরিয়াটা, এই যে এটা এই বড় এরিয়াটা, এটা হচ্ছে প্যানক্রিয়াস। নর্মালি প্যানক্রিয়াস খুবই চিকন থাকে, এরকম একটা একদম এরকম ফিলামেন্টের মতো একদম চিকন। এই যে স্প্লিন, এই স্প্লিনের এখানে প্যানক্রিয়াটিক টেইলটা থাকবে, এখান দিয়ে প্যানক্রিয়াসটা এরকম করে যাবে। কিন্তু এখানে প্যানক্রিয়াসটা দেখো একদম সোলেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এত বড় একটা প্যানক্রিয়াস হয়ে গেছে। আরেকটা ব্যাপার দেখো, এটা হলো অ্যাওর্টাটা অনেক ব্রাইট, তার মানে এখানে অ্যাওর্টার মধ্যে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, এই কন্ট্রাস্টটা অ্যাওর্টা দিয়ে
আর্টারি দিয়ে এটা প্যানক্রিয়াসেও চলে গেছে। প্যানক্রিয়াসের মধ্যে দেখো এয়ারটার যে ডেন্সিটি, কাছাকাছি ডেন্সিটি দেখো প্যানক্রিয়াসে আছে, পুরো প্যানক্রিয়াসেই সাদা 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 ভাব। তার মানে প্যানক্রিয়াসের ভাস্কুলেচার কিন্তু ঠিক আছে, তার মানে তার আসলে কোনো ভেসেল কম্প্রেশন বা ভাস্কুলার ইনজুরি হয়নি। এই জন্য প্যানক্রিয়াসের পুরো প্যানক্রিয়াস জুড়ে তার ভাস্কুলারিটি ভালো। তাহলে প্যানক্রিয়াসটা খুবই বেশি সোলেন, প্যানক্রিয়াসের ভাস্কুলারিটি বেশ ভালো, সব জায়গাতেই কন্ট্রাস্ট চলে গিয়েছে। এই কন্ডিশনটাকে ইডেমাটাস বা ইন্ট্রাস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস বলে। আমরা বলেছিলাম যে 80% ক্ষেত্রে কিন্তু এরকম হয়, রেজলিউশনে চলে যায়। কিন্তু এই পরের ছবিটা দেখো, খেয়াল করো, এটা দেখো, এটাতে দেখো, এইখানেও দেখো একই কথা, এখানেও দেখো কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। অ্যাওর্টাটা খুব সাদা দেখা যাচ্ছে, অ্যাওর্টা সাদা মানে হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া আছে। এই কন্ট্রাস্টটা যখন প্যানক্রিয়াসে গেল, এই পুরোটা কিন্তু প্যানক্রিয়াস, একদম আশেপাশের এগুলো পুরোটা ধরে এই পর্যন্ত, এই যে প্যানক্রিয়াসের টেইল এই পর্যন্ত। এখানে এই সেকশনে স্প্লিনটা ভালো আসেনি, অল্প একটু স্প্লিন আছে এখানে। এই প্যানক্রিয়াসে দেখো এই ব্রাইট অংশ যেগুলো সাদা, এগুলোতে দেখো তার পারফিউশন বেশ ভালো, তার মানে এখানে কন্ট্রাস্ট গিয়েছে। কিন্তু পাশের এই জায়গাগুলো চিন্তা করে একটু দেখো হাইপো অ্যাটেনুয়েটেড, কালো 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 অংশ, তার মানে এই এরিয়াতে কিন্তু কন্ট্রাস্ট যায়নি। তার মানে এটা দেখো অনেকটা গল ব্লাডারের মতো, গল ব্লাডারে তো বাইল আছে, মানে ব্লাড নাই, শুধুমাত্র বাইল। ওইটার ডেন্সিটি এটার ডেন্সিটি দেখো কাছাকাছি, তার মানে হচ্ছে এখানে তার কন্ট্রাস্ট যায়নি। তার মানে কি কন্ট্রাস্ট যায়নি মানে হচ্ছে এখানকার ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড হয়েছে। তার মানে যখন ইনফ্লামেশন হয়েছে, তখন প্যানক্রিয়েটিক ভেসেল কোনো কারণে ইনজুরি হয়েছে, সেটা ইনফ্লামেশনের কারণে হোক অথবা ইনফ্লামেটরি এক্সুডেটের কারণে অবস্ট্রাকশন হয়ে গেছে, হয়ে এই এরিয়াতে ভাস্কুলারিটি নাই, তার মানে এই এরিয়াগুলো নষ্ট হয়ে গেছে, নেক্রোসিস হয়ে গেছে। এই যে নেক্রোটিক এরিয়া যদি বলা হয় পুরা প্যানক্রিয়াসের সিটি স্ক্যানে 30%-এর বেশি এরিয়া নেক্রোস্ট মনে হয়। এখানে আমাদের দেখে মনে হচ্ছে অনেক, তাই না, প্রায় ধরো 50%-এর মতোই এরকম নেক্রোস্ট এরিয়া। ওই কন্ডিশনটাকে তখন বলা হয় নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। এটা খারাপ, 20% ক্ষেত্রে আসলে এটা হয়, আর 80% ক্ষেত্রে কিন্তু এখান থেকে আসলে পেশেন্ট রেজলিউশনে চলে যায়। তাহলে দেখো সিটি স্ক্যান করে আমরা খুব ভালো করে এটা কিন্তু বুঝতে পারি, এটা আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা সম্ভব না। এমআরআই অনুরূপ, এমআরআই করে এরকম বোঝা যায়। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আগের ছবিটার মধ্যে দেখো এখানে একটা কেমন কালো কালো, মানে কালো মানে হচ্ছে গল ব্লাডারের ডেন্সিটির মতো একটা ডেন্সিটি, এটা হলো হেলদি প্যানক্রিয়াস। আর এটাতে দেখো, এটাতে এই যে এই ব্রাইটগুলো হেলদি প্যানক্রিয়াস, আর এই যে ডার্ক এরিয়া সেগুলো গল ব্লাডারের মতো, সেগুলো নেক্রোস্ট এরিয়া, কিন্তু তার মধ্যে একেবারেই কালো কালো আছে, একেবারেই ব্ল্যাক, একেবারে। এটা তো ইন্টেস্টাইনের বাতাস, এই যে এটা ইন্টেস্টাইনের বাতাস, এটা এখানে অনেক বড় একটা স্প্লিন সেকশন আসছে। এই যে প্যানক্রিয়াসের মধ্যেই কালো কালো, তার মানে কি, তার মানে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়ে এখানে এয়ার তৈরি হয়ে গেছে। তার মানে এখানে প্যানক্রিয়েটিক নেক্রোসিস যেটা বা নেক্রোটিক প্যানক্রিয়াটাইটিস, তার মধ্যে কিন্তু সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে, এটা মানে আরও খারাপ অবস্থা। তাহলে এগুলো আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারি। এছাড়া লোকাল আরও কিছু কমপ্লেক্সন, যেমন ধরো এটা দেখো, খুব সুন্দর একটা ছবি। এখানে দেখো প্যানক্রিয়াস কিন্তু এই চিকনটা, এই যে একটা সলিড স্ট্রাকচার দেখা যাচ্ছে, একদম চিকনই অংশ, এটা টেল, এটা হচ্ছে স্প্লিন, এটা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বাইরে বড় একটা এরিয়া, হাইপোডেন্স এরিয়া, এটা আসলে একটা সিস্ট বা সিডোসিস্ট, আর একটা লোকাল কমপ্লিকেশন। এখানে দেখো স্টমাকে একটু বাতাস আছে, স্টমাকটাকে একদম অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কম্প্রেস করে নিয়ে আসছে, পুরো এরিয়া জুড়ে লার্জ একটা সিডোসিস্ট। তাহলে এই ধরনের কমপ্লিকেশন থাকলে সেগুলো কিন্তু আমরা সিটি স্ক্যানের মাধ্যমে বা এমআইয়ের মাধ্যমে খুব ভালো বুঝতে পারি। এখন এই যে আমরা ক্লিনিক্যাল ফিচার পড়লাম, আমরা ইনভেস্টিগেশন পড়লাম, তো এগুলো প্রধান উদ্দেশ্য তো আমাদের ডায়াগনোসিস করা। তো প্যানক্রিয়েটাইটিস তুমি যদি ডায়াগনোসিস করতে চাও, তাহলে তোমার মনে রাখতে হবে এই তিনটা জিনিসের দুইটা থাকতে হবে। তিনটার মধ্যে এক নাম্বার হলো আমরা টিপিক্যাল এপিগ্যাস্ট্রিক পেইন, যেটা আমরা বলেছি। 2 নম্বর হলো সিরাম অ্যামাইলেজ বা লাইপেজ বেশি, কতটুকু বেশি বলা হয়, নর্মাল ভ্যালুর চেয়ে 3 গুণের উপরে, 3 টাইমসের বেশি। আর একটা হচ্ছে ইমেজিং মানে হয়তো আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি অথবা এমআরআই, ফাইন্ডিং সাজেস্টিভ অফ প্যানক্রিয়েটাইটিস, তার মানে ইডেমা থাকুক, নেক্রোসিস থাকুক, লোকাল কমপ্লিকেশন থাকুক। তাহলে এই যে তিনটা, টিপিক্যাল এপিগ্যাস্ট্রিক পেইন, অ্যামাইলেজ অথবা লাইপেজ 3 গুণের বেশি, এবং পজিটিভ ইমেজিং ফাইন্ডিং, এই তিনটার যে কোনো দুইটা যদি কোনো পেশেন্টের থাকে, তখন আমরা বলে দিতে পারি যে এই পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডায়াগনোসিস হয়ে গেল। এখন হচ্ছে পেশেন্টের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট। তো যখন প্যানক্রিয়েটাইটিস পড়তে যাবা, তখন তোমাদের বইতে দেখবা, যে কোনো বই পড়তে যাবা, এক বা একাধিক ক্রাইটেরিয়া আছে। মানে এই প্যানক্রিয়েটাইটিসের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য অনেক ক্রাইটেরিয়া মানে কি, আসলে কোনো ক্রাইটেরিয়া দিয়ে ভালোভাবে বোঝা যায় না, এই জন্য অনেক ক্রাইটেরিয়া তৈরি হয়েছে। এগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না, বা আসলে তুমি হয়তো খুব ভালো প্রিপারেশন নিয়ে পড়ে যখন রোগী দেখতে গেলে, রোগীর বিছানার পাশে গেলে দেখবে যে কোনো ক্রাইটেরিয়া মনে নেই।
তো এটা খুবই কমন। কাজে নামগুলো দেখে রাখতে পারো, যদি কোনোদিন শুনো এগুলো কী তাহলে সেগুলো বলতে পারি যেন এগুলো আমরা প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি দেখার জন্য। একটা আছে আটলান্টা ক্রাইটেরিয়া, এটা একটু সহজ আমি বলবো। একটা আছে বিশপ ক্রাইটেরিয়া, এটাও মোটামুটি সহজ, কিন্তু বাকিগুলো বেশ কঠিন। গ্লাসগো ক্রাইটেরিয়া, র্যানসন ক্রাইটেরিয়া, অ্যাপাসি ক্রাইটেরিয়া, অ্যাপাসি 2 ক্রাইটেরিয়া, অনেক ক্রাইটেরিয়া আছে। তো এগুলো আমাদের আসলে পড়ার দরকার নাই খুব বেশি। আমরা কিভাবে করি? আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য সহজ কয়েকটা জিনিস দেখি। সহজ হলো আমরা পেশেন্টের কয়েকটা ক্যারেক্টার দেখি। পেশেন্টের কয়েকটা ক্যারেক্টার দেখি সহজ, এগুলো দেখো কোনো পরীক্ষা লাগতেছে না। দেখো একটা পেশেন্টের বয়স যদি 55 বছরের বেশি হয়, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, ভর্তি হলো, তুমি দেখলা তার বয়স 55-এর বেশি, তার মানে এই রোগীটা একটু সিভিয়ার। পেশেন্ট ওবেস, বিএমআই 30-এর উপরে, এ সিভিয়ার। জিসিএস করে দেখলা জিসিএস খুব খারাপ, তাহলে এই রোগীটা সিভিয়ার। এই রোগীটার কোনো কোমরবিড কন্ডিশন আছে কি না? কোমরবিড মানে হলো তার ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, সিওপিডি, সিকেডি, এই ধরনের কোনো কোমরবিডিট বা প্রেগনেন্সি, তাদের কিন্তু আউটকাম ভালো না। এছাড়া মোটামুটি ক্লিনিক্যালি দেখা যায় আরেকটা জিনিস, সেটা হলো SIRS। মোটামুটি ক্লিনিক্যাল বলতে এখানে WBC কাউন্ট করতে হয়, এটা আসলে বায়োকেমিক্যাল, বাকিগুলো দেখো ক্লিনিক্যাল। তো যদি কারো পালস 90-র উপরে থাকে, কারো যদি রেসপিরেটরি রেট 20-র উপরে থাকে, কারো যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে বা 36 ডিগ্রির নিচে থাকে, অথবা তুমি যদি WBC কাউন্ট করতে পারো, আমি একটু আগে বলেছিলাম যে যদি 12,000-এর উপরে হয় অথবা 4,000-এর নিচে হয়, এই যে 4টা ক্রাইটেরিয়া, এর 2টা যদি থাকে বা তার বেশি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি SIRS আছে। তাহলে কোনো পেশেন্ট একটু বয়স্ক রোগী, ওবেস পেশেন্ট, কোমরবিডিটি আছে, তার জিসিএস লেভেল ভালো না, ওই রোগীটার SIRS আছে, তাহলে ধরে নিতে হবে এই পেশেন্টটা সিভিয়ার, এর প্রগনোসিস খারাপ। খুব সহজ। এছাড়া তোমার ল্যাবরেটরি পরীক্ষা আমরা একটু আগে বলে আসছি আগে, যে আমাদের ইউরিয়া দেখতে হয়, তারপরে হেমাটোক্রিট দেখতে হয়, তারপরে তোমার ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, অ্যালবুমিন, আগের স্লাইডে আমরা বলে এসেছি, এটা তোমরা আবার চাইলে দেখে নিতে পারো। তো এগুলো আমরা করলে সেগুলো দিয়েও কিন্তু সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। এছাড়া আমরা লোকাল এবং সিস্টেমিক কমপ্লিকেশন হয়ে গেছে কিনা সেটাও দেখতে পারি। তো লোকাল সিস্টেমিক কমপ্লিকেশন কীভাবে দেখে? আমরা তো যখন ইনভেস্টিগেশন পড়লাম তখন দেখলাম যে আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি এমআরআই করে লোকালগুলো দেখে ফেলতে পারি। সিস্টেমিক দেখার জন্য পার্সপেক্টিভ চেস্ট এক্সরে করে আমরা দেখতে পারি, আমরা ইসিজি করে কার্ডিয়াক স্ট্যাটাস দেখতে পারি, আমরা রেনাল ফাংশন করে দেখতে পারি, এভাবে আমরা কমপ্লিকেশনগুলো অ্যাসেস করতে পারি। তাহলে কোনো রোগীর যদি এই যে পেশেন্ট ক্রাইটেরিয়াগুলো বললাম, যে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো যদি থাকে, তাহলে সিভিয়ার, অথবা কোনো পেশেন্টের কোনো লোকাল বা সিস্টেমিক কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, এরা সিভিয়ার। এটা মাথায় রাখতে হবে, তাহলে সহজ। তাহলে কোনো পেশেন্টের কিছু পার্সোনাল ক্রাইটেরিয়া, বয়স্ক রোগী, ওবেস, জিসিএস খারাপ, কোমরবিডিটি আছে, SIRS আছে, এদের প্রগনোসিস ভালো না, এরা সিভিয়ার। অথবা কোনো পেশেন্টের লোকাল বা সিস্টেমিক কমপ্লিকেশন ডেভেলপ করে, তারা সিরিয়াস, তারা সিভিয়ার। SIRSটা খুবই ইম্পর্টেন্ট। একটা স্টাডিতে দেখা গেছে যে যাদের SIRS পারসিস্ট মানে হচ্ছে 48 ঘন্টার পরেও SIRS যদি থেকে যায়, তাহলে ওই রোগীগুলোর মর্টালিটি কিন্তু অনেক বেশি। আর যাদের SIRS ট্রানজিয়েন্ট মানে হচ্ছে 48 ঘন্টার মধ্যে SIRS নাই, ভর্তির সময় তুমি দেখলা SIRS আছে, কিন্তু তুমি 48 ঘন্টার পরে দেখলা যে না, তার SIRS নাই, ওদের কিন্তু প্রগনোসিস অতটা খারাপ না, ওদের মর্টালিটি 8%। কিন্তু যাদের SIRS নাই, অ্যাডমিশনেই পাও নাই, ওদের মর্টালিটি কিন্তু দেখো <1%। কাজে SIRS খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টু অ্যাসেস সিভিয়ারিটি অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এখন যেগুলো বলেছিলাম আরও 2টো ক্রাইটেরিয়া আছে। আটলান্টা আমরা একটু সহজ করে, আগে যেগুলো বলছি সেই কথাগুলো, আটলান্টাটা খুব সহজ দেখে বলা এখানে, মানে যার অর্গান ফেলুর নাই, যার লোকাল সিস্টেমিক কমপ্লিকেশন নাই, তারা মাইল্ড। আর যাদের লোকাল বা সিস্টেমিক কমপ্লিকেশন আছে অথবা পারসিস্টেন্ট অর্গান ফেলুর, 48 ঘন্টার পরেও অর্গান ফেলুরের ফিচার আছে, ওরা হচ্ছে সিভিয়ার। মাঝখানে একটা মডারেট আছে, সেটা আমি তোমাদের ইচ্ছা করে বলি নাই। তাহলে আটলান্টা ক্রাইটেরিয়াটা মোটামুটি সহজ। আরেকটা আছে বিশপটা হলো মানে একটু ইন্টারেস্টিং দেখে বলা। এটা ঠিক বিশপ ইন্টারেস্টিং কেন? কারণ দেখো এখানে আমরা যদি ইলাবোরেট করি, বেডসাইড ইন্ডেক্স ফর সিভিয়ারিটি, তাহলে বেডসাইড ইন্ডেক্স ফর সিভিয়ারিটি ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এই BISAP, এবং মার্কারগুলো কিন্তু এই বিশপ দিয়ে। তাহলে ইলাবোরেটও করা হচ্ছে এই অক্ষরগুলো দিয়ে, মার্কারগুলো এই অক্ষরগুলো দিয়ে। B ফর BUN, I ফর ইম্পেয়ার্ড মেন্টাল স্ট্যাটাস, তার মানে GCS আমরা আগে যেগুলো বলে আসছি, S ফর SIRS, A ফর এজ। এখানে 60 বলা হয়েছে ক্রাইটেরিয়াতে, আমরা আগে শিখে আসছি 55, যাই হোক 55 থেকে 60। এখানে এক্সট্রা হলো প্লুরাল এফিউশন, তার মানে একটা চেস্টের একটা অ্যাবনর্মালিটি থাকলে সেটাও সিভিয়ারিটি মনে করা হচ্ছে। তো এত কিছু মনে রাখা আসলে কঠিন হবে, আমাদের আসলে মনে রাখতে হবে হলো পেশেন্টের বয়স, পেশেন্টের ওবেসিটি, পেশেন্টের কোমরবিডি স্ট্যাটাস, পেশেন্টের হচ্ছে তোমার SIRS,
আর হচ্ছে পেশেন্টের জিসিএস, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের লোকাল কোনো কমপ্লিকেশন হলো কি না, সিস্টেমিক কোনো কমপ্লিকেশন হলো কি না, কোনো অর্গান ফেলিওর হলো কি না। আচ্ছা, এখন আসো আমাদের ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হয়। আমাদের প্রথমে ডায়াগনোসিস কনফার্ম করতে, যেটা আমরা অলরেডি করে ফেলছি। তারপরে ডিজিজ সিভিয়ারিটি অ্যাসেস করতে, এটা কি মাইল্ড নাকি সিভিয়ার, সেটাও আমরা অলরেডি করে ফেলছি। এরপরে পেশেন্টকে আমরা রিসাসিটেশন করবো, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো রিসাসিটেশন করবো। পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয়ে গেল কিনা, লোকাল বা সিস্টেমিক, সেটার আমরা চিকিৎসা দিব। পেশেন্টের যদি আমরা কোনো কজ পাই, তার চিকিৎসা করবো। আমরা আসলে কী কী মডালিটিতে চিকিৎসা করি, যেমন ধরো আমরা মডালিটি চিন্তা করলে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেলে আমরা কী করি, প্রথমেই কথা আসে যে আমরা কী করবো, পেশেন্টকে খাবার দেবো কি দেবো না। বলা হয় যে পেশেন্টের প্রথম যখন আসে তখন পেশেন্টের যতক্ষণ পেইন, তারপরে হচ্ছে তোমার অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, এই জিনিসগুলো সাবসাইড না করা পর্যন্ত আমরা পেশেন্টকে নাথিং বাট ওরাল রাখি প্রথমেই। তারপরে যখন আমরা দেখি যে পেশেন্টের আসলে 48 আওয়ার পার হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা অ্যাসেসমেন্ট করে ফেললাম যে পেশেন্টের মাইল্ড, তখন কিন্তু আমরা আস্তে আস্তে খাবার অ্যালাউ করি। খাবার অ্যালাউ একটু আগে বলা হতো যে যতদিন পেইন থাকবে ততদিন খাবার দেওয়া যাবে না, এখন বলা হচ্ছে যে একটু আগে খাবার দেওয়ার জন্য। কারণ তুমি যদি গাটে খাবার না দাও তাহলে যেটা হয়, গাটে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়। তো ওভারগ্রোথ হলে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেট করে প্যানক্রিয়াসের মধ্যে চলে আসে। তো চলে আসলে সেখানে ইনফেকশন হয়, কমপ্লিকেশন বেড়ে যায়। এই জন্য একটু আর্লি ফিডিংয়ের কথা বলা হচ্ছে। তো প্রথম দিকে ডেফিনেটলি আমরা এনপিও রাখবো। এখন এনজি সাকশন দিব কিনা, এনজি সাকশনের ব্যাপারটা হচ্ছে যদি পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস থাকে অথবা পেশেন্টের সিভিয়ার ভমিটিং থাকে তাহলে এনজি সাকশন দিবা, না হলে দিবা না। এখন ডায়েটের অনেক সময় আমরা যাদের একটু সিভিয়ার থাকে, 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, পেশেন্টের হয়তো কিছুটা রেসপন্স, প্রথমে সিভিয়ার ছিল, তখন আমাদের অনেক সময় মুখে খাবার না দিয়ে এনজি টিউব, মানে এন্টারাল ফিডিং আমরা বলি, সেটা আমরা দিই। তো ওইখানে আগে যেটা দেওয়া হতো জেজুনাল ফিডিং, তখন উদ্দেশ্য ছিল যে আমি যদি টিউবটা নাক দিয়ে ঢুকাই, জেজুনামি দিয়ে আসি, তাহলে প্যানক্রিয়াসের ডাক্টকে পার করে দিয়ে আসলাম। তো দিলে যেটা দেখা যায় প্যানক্রিয়াস হয়তো স্টিমুলেটেড হবে না, এরকম ধারণা করা হতো। কিন্তু পরে দেখা গেছে যে না, জেজুনাল ফিডিং দিলেও আউটকাম যেমন, গ্যাস্ট্রিক ফিডিং দিলেও আউটকাম তেমন। কাজেই আমরা গ্যাস্ট্রিক ফিডিংও দিতে পারি। এখন আসো পেইন ম্যানেজমেন্ট। পেইন ইজ দ্য প্রাইমারি কনসার্ন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। কাজে সিভিয়ার পেইন, বলা হয় যে লেবার পেইনের পরের যে পেইন সেটা আসলে প্যানক্রিয়াটাইটিসের পেইন। কাজে এই পেইন তোমাকে ব্যথার ওষুধ দিয়েই কমাতে হবে। এখানে আমরা ধরো ওপিয়েট, ট্রামাডল, বা ধরো নেলবুফেন, বা ধরো পেথিডিন, মরফিন, এগুলো সব দিয়ে আমরা ব্যথা কমানোর চেষ্টা করব। পেশেন্টকে পেইন ফ্রি করতে পারা মানে আসলে অনেকখানি এগিয়ে যাওয়া। এরপরে হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং। এয়ারওয়ে ব্রিদিং পেশেন্টের হচ্ছে মাইল্ড কেসে অক্সিজেন আসলে খুব বেশি লাগে না, কিন্তু সিভিয়ার কেসে হলে অবশ্যই অক্সিজেন দিতে হবে। আমাদের টার্গেট থাকবে যে অক্সিজেন স্যাচুরেশন যেন 90%-এর নিচে কখনোই ফল না করে। টার্গেট থাকবে 94% বা 95%-এর উপরে অক্সিজেন দিয়ে রাখা। যদি আমরা নেজাল ক্যানুলা দিয়ে না পারি তাহলে অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করব। যদি না হয় সম্ভব, তাহলে আমাদের প্রয়োজনে ইনটিউবেশন করে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে। এরপর হচ্ছে সার্কুলেশন আমাদের ফ্লুইড দিয়ে সার্কুলেশন মেনটেন করতে হবে। এখানে আমাদের ডেফিনেটলি ক্রিস্টালয়েড দিতে হয়, এখানে আইসোটনিক ফ্লুইডটাই প্রিফার করা হয়। রিঙ্গার্স ল্যাকটেট ইজ দ্য ফ্লুইড অফ চয়েস। নর্মাল স্যালাইনও দেওয়া যায়, তবে রিঙ্গার্স ল্যাকটেটে একটু যেহেতু অ্যালকালাইন, যেহেতু এটা তোমার বাইকার্বনেট থাকে, তো মেটাবলিক অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করে এটা। ফ্লুইডের ব্যাপারে একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, এখানে অনেক বেশি ফ্লুইড দিতে হয় প্যানক্রিয়াটাইটিসে। বলা হয় যে প্রথম 48 ঘন্টায় পেশেন্টের প্রায় 6 লিটার ফ্লুইড লস হয়, ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলার। তাহলে প্রথম 48 ঘন্টায় 6 লিটার যদি লস হয়, আবার ওই সময় তার ডেইলি রিকোয়ারমেন্টও আছে, ধরো 1.5 লিটার করে আমি যদি ধরি, তাহলে আরও 3 লিটার, প্রায় 9 লিটার। তার মানে প্রথম 48 ঘন্টায় প্রায় তোমার 9 লিটার ফ্লুইড তাকে সাপ্লিমেন্ট দিতে হয়। এই জন্য ফ্লুইডের ডোজটা একটু বেশি, মানে বেশ ভালোই বেশি দিতে হয়। বলা হয় যে প্রায় 250 ml, একটা 70 কেজি পেশেন্ট হলে 250 ml থেকে 400 ml পার আওয়ার ফ্লুইড দিতে হয়। এবং এই ফ্লুইডটা তোমার প্রথম 6 থেকে 12 ঘন্টা বা প্রথম 24 ঘন্টার মধ্যে দিতে পারলে ভালো। আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের সময় বলে আসছি যে আমরা পেশেন্টের হেমাটোক্রিট দেখি বেশি কিনা, ইউরিয়া বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেশি কিনা। যদি আমরা অ্যাডমিশনে হেমাটোক্রিট বেশি থাকে এবং তাদেরকে ফ্লুইড দিয়ে ডেফিনেটলি 24 ঘন্টার মধ্যে আমরা চাই যে নর্মাল লেভেলে নিয়ে আসার জন্য। যদি না আনতে পারি তাহলে ধরে নিতে হয় যে এটা আসলে প্রগনোসিস খারাপ, অনেক বেশি ফ্লুইড দিতে হয়। তো যদি পেশেন্টগুলোকে আইসিইউতে ভর্তি করা হয় তাহলে সেন্ট্রাল ভেনাস লাইন করে নিতে হয়, সেন্ট্রাল ভেনাস প্রেশার মেপে তখন ফ্লুইড অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা,
এই পেশেন্টগুলো আমরা কমপ্লিকেশন পড়ার সময় বলেছি, যখন SIRS হয় তখন বলছে আমরা পালমোনারি ভাস্কুলেচারে মাইক্রোথ্রম্বাই, এম্বোলাই এগুলো তৈরি হয়, আর পেশেন্ট সিভিয়ার হয়ে গেলে পেশেন্ট আনকনশাস হয়ে যেতে পারে। তো এটা থ্রম্বোফিলিক কন্ডিশন, থ্রম্বোসিস হতে পারে, ডিপ ভেনাস থ্রম্বোসিস বা সিস্টেমিক থ্রম্বোসিস হতে পারে। থ্রম্বোসিস হয়ে গেলে সেই থ্রম্বাস থেকে বিভিন্ন অর্গানে ইসকেমিক ড্যামেজ হতে পারে। এই জন্য পেশেন্টকে অনেক সময় প্রোফাইল্যাকটিক লো মলিকুলার হেপারিন দেওয়া হয়। যদি পেশেন্টের হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করে তখন ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। তবে এখানে খেয়াল রাখতে হবে যে কোনো মুহূর্তে হাইপো হয়ে যেতে পারে, কারণ তার গ্লুকাগনও নাই, কাজেই খুব সাবধানে দিতে হবে। অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার হয়, তবে খুব সাবধানে দিতে হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যালবুমিন কমার জন্য ক্যালসিয়াম কমে। যখন পেশেন্টের ফ্লুইড আবার ইন্টারভাস্কুলার স্পেসে চলে আসে তখন কিন্তু কারেকশন হয়ে যায়। কখনো কখনো ম্যাগনেসিয়াম কমার কারণেও কমে, কাজেই ম্যাগনেসিয়াম কম আছে কিনা সেটা দেখে নিয়েও আসলে তারপরে ক্যালসিয়াম দেওয়া, তবে ক্যালসিয়াম দেওয়া যেতে পারে, প্রয়োজনে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দেওয়া যেতে পারে, তবে কার্ডিওটক্সিসিটি মাথায় রেখে দিতে হবে। এখন হচ্ছে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট। এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট হচ্ছে তোমার যদি একটা পেশেন্টের অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হলো, তো এই যে আমরা প্যাথোজেনেসিসে বলেছি যদি গল স্টোন দিয়ে হয়, তো এই স্টোনটাকে এখনও গল ব্লাডারে কমন বাইল ডাক্টের মধ্যে আটকে রয়ে গেছে নাকি পার হয়ে গেছে, তো এটার উপর ডিপেন্ড করে আমরা আর্জেন্ট ERCP করবো কিনা। তো যদি একটা পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের সাথে সাথে পেশেন্টের কোলানজাইটিস, তার মানে কোলানজাইটিস মানে কি, তার হাই গ্রেড ফিভার উইথ চিল, জন্ডিস, রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, যদি এগুলো থাকে তার মানে তার অবস্ট্রাকশান আছে এবং সেখানে ইনফেকশন, যদি এমন হয় তখন কিন্তু পেশেন্টের কোলের ডোকোলিথিয়াসে চিন্তা করতে হয়, তখন কিন্তু আর্জেন্ট ERCP করতে হয়, নাহলে আসলে আর্জেন্ট ERCP দরকার নেই। আদার এন্ডোস্কোপিক মডালিটি হলো যে কমপ্লিকেশনগুলো হয়ে গেছে, যেমন ধরো সিউডোসিস্ট বা অ্যাবসেস বা নেক্রোসিস, এই জিনিসগুলো অনেক সময় এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা যায়। যেমন ধরো কারো যদি সিউডোসিস্ট হয়ে যায়, সিউডোসিস্ট বা অ্যাবসেস যদি হয়ে যায়, তাহলে এটা ড্রেন করা যায় হলো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ERCPর মতো ERCP করে আমরা একটা প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে একটা স্টেন্ট ঢুকাই দিতে পারি, মানে মেইন প্যানক্রিয়াটিক ডাক দিয়ে ঢুকাই দিয়ে তারপরে সেটা সিস্ট ক্যাভিটিতে বা অ্যাবসেস ক্যাভিটিতে, যদি এটা প্যানক্রিয়াসের ভিতরে হয়, প্যানক্রিয়াসের খুব কাছে হয়, তাহলে আমরা এই দিক দিয়ে ড্রেন করতে পারি। যদি এরকম কাছে না হয়, স্টমাকের খুব কাছে, স্টমাকের ওয়ালের খুব কাছে, তখন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে স্টমাক ওয়ালকে পিয়ার্স করে স্টমাক দিয়ে ড্রেন করতে পারি, সেটাকে বলে সিস্টোগ্যাস্ট্রোস্টোমি। তো অনুরূপ ডিউডোনামেও করা যায়, সিস্টোডিউডোনোস্টোমি, এভাবে করে সিস্ট ড্রেন করা যায়, বা অ্যাবসেস থাকলে অ্যাবসেসও কিন্তু ড্রেন করা যায়। তো ড্রেন করে ওখানে একটা ক্যাথেটার দিয়ে আসা হয়, পরে ওটা বের করে ফেলা হয়। তো আধুনিক বিশ্বে অনেক জায়গাতেই যে নেক্রোসিস হয়, প্যানক্রিয়াটিক এটাও কিন্তু এন্ডোস্কোপিক্যালি নেক্রোসিস কেটে ফেলা বা নেক্রোসেক্টমি অনেক সময় করা সম্ভব হয়, এটা আমাদের দেশে এখনও করা যায় না। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ডেফিনেটলি যদি আমি পেশেন্টের গলস্টোন পেয়ে যাই প্যানক্রিয়াটাইটিসের রোগীর, তাহলে বলা হয় যে যদি সম্ভব হয় একই সেটিংয়ে, মানে যেই সেটিংয়ে পেশেন্ট ভর্তি আসছে তাকে ছুটি না দিয়েই এই ইনফেকশনটা রেজুলেশন হওয়ার জন্য আমরা ওয়েট করি 10 থেকে 14 দিন, তারপরে আমরা বলি যে গলব্লাডার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে গলব্লাডারটা ফেলে দেওয়া যাতে ফার্দার অ্যাটাক না হয়। এছাড়া আমরা যে সিউডোসিস্ট বা অ্যাবসেস যেগুলো এন্ডোস্কোপিক্যালি ড্রেন করলাম, সেগুলো কিন্তু সার্জারি করেও করা যায়। এটা তোমার ল্যাপারোটমি করা যায়, ল্যাপারোস্কোপিক সার্জারি করে করা যায়, অথবা মিনিমালি ইনভেসিভ সার্জারি যেগুলো আছে সেগুলো রেট্রোপেরিটোনিয়াল অ্যাপ্রোচে গিয়েও কিন্তু ড্রেন করা সম্ভব। নেক্রোসেক্টমির ব্যাপারে হচ্ছে, নেক্রোসেক্টমি টার্ম দিয়ে বুঝছো যে প্যানক্রিয়াটিক নেক্রোসিসটাকে কেটে ফেলানো। এখন নেক্রোসিস আমরা প্রথম দিকে প্যাথোলজিতে পড়ে এসেছি যে যখন প্যানক্রিয়াটাইটিস হয়, দুইটা টাইপ আমরা বলেছিলাম, যে একটা হলো ইন্ট্রাস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস, একটা হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। তো এই নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস যদি ইনফেকশন না থাকে, অথবা যদি পেশেন্ট যদি স্টেবল থাকে, ইনফেকশন যদি না থাকে, পেশেন্ট যদি স্টেবল থাকে, তাহলে কিন্তু আমরা আসলে নেক্রোসেক্টমির কথা বলি না। তো যদি পেশেন্টের ইনফেকশন হয়ে যায় তখনও আমরা প্রথমে বলি না, তখন আমরা বলি যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার জন্য, যে আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। তো অনেক সময় এম্পেরিক অ্যান্টিবায়োটিক, যেমন ধরো মেরোপিনিয়াম বা ধরো কার্বাপিনিয়াম গ্রুপের অ্যান্টিবায়োটিক, অথবা সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনিডাজোল কম্বিনেশন, এগুলো তোমার ভালো প্যানক্রিয়াসে পেনিট্রেট করে, এবং এগুলো দিয়ে আমরা নেক্রোসিস, ইনফেক্টেড নেক্রোসিসকে চিকিৎসা করতে পারি। যদি রেসপন্স না করে, তাহলে আমরা যেটা করতে পারি, একটা FNAC করে প্যানক্রিয়াস থেকে একটা আলট্রাসোনো গাইডেড FNAC করে সেটা আমরা স্টেইন করে বা কালচার করে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারি। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আরেকটা কথা বলা, যে প্যানক্রিয়াটাইটিসে আমরা ইটসেলফ প্যানক্রিয়াটাইটিস মানে কমপ্লিকেশন হয়নি, তাদেরকে কি আমরা অ্যান্টিবায়োটিক দেবো কিনা? আসলে আমার প্যানক্রিয়াটাইটিস হচ্ছে একটা স্টেরাইল ইনফ্ল্যামেশন, এখানে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের দরকার নাই। যদি তোমার কখনো মনে হয় যে তার
নেক্রোসিসের মধ্যে ইনফেকশন হয়ে গিয়েছে, সিউডোসিস্টে ইনফেকশন হয়ে গিয়েছে বা অ্যাবসেসে ইনফেকশন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক। আগে বলা হতো যে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হলে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য। এখন আসলে ওভাবে বলা হয় না, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তো যদি কোনো পেশেন্ট রেসপন্স না করে, নেক্রোসিস হয়ে যায়, 7 দিন বা 10 দিনের পরও পেশেন্টের জ্বর থেকে যাচ্ছে, তখন আমরা চিন্তা করি যে ইনফেকশন হয়ে গেছে। তখন জ্বর থাকবে, কাঁপুনি থাকবে, আমরা ডব্লিউবিসি কাউন্ট করে দেখতে পারি যে ডব্লিউবিসি কাউন্ট অনেক হাই, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, অথবা আমরা এফএনএসি করে ইনফেকশন প্রুভ করে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। তো এইভাবে আমরা চিকিৎসা করতে পারি। সিউডোসিস্টের ম্যানেজমেন্টটাও বলা হয় যে সিউডোসিস্ট আসলে নর্মালি তোমার সিউডোসিস্ট যদি সাইজ ছোট হয় তাহলে সিউডোসিস্ট ম্যানেজমেন্ট তখনই করতে হয় না। 1 নম্বর হলো বেশিরভাগ সিউডোসিস্ট 6 সপ্তাহের মধ্যে রেসপন্স করে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিউডোসিস্ট তুমি যদি আর্লি ড্রেন করতে চাও, এর তো ক্যাপসুল নাই, মানে তুমি ড্রেন করবে আবার কালেকশন হবে, আবার ড্রেন করবে আবার কালেকশন হবে। এই জন্য এটা ম্যাচিউর হওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিতে হয়, যে সিউডো ক্যাপসুল, সে সিউডো ক্যাপসুলটা একটু ম্যাচিউর হোক, তারপরে তুমি এন্ডোস্কোপিক ড্রেন করো বা ধরো পারকিউটিনিয়াস ড্রেন করো বা ধরো সার্জিক্যাল ড্রেন করো, সেগুলো করার জন্য একটু 6 সপ্তাহ সময় নিতে হয়। কাজেই যদি পেশেন্টের আমরা বলি যে 6 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও যদি কোনো সিউডোসিস্টের সাইজ 6 সেন্টিমিটারের বেশি হয় অথবা সিমটোমেটিক হয়, ধরো 4 সেন্টিমিটার কিন্তু সিমটম আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, মাঝে মাঝে জ্বর আসতেছে, তখন। আদারওয়াইজ অ্যাসিমটোমেটিক 6 সেন্টিমিটারের উপরে 6 সপ্তাহ পার হলে তখন আমরা আসলে পারকিউটিনিয়াস ড্রেনেজ বলো, এন্ডোস্কোপিক ড্রেনেজ বলো, সার্জিক্যাল ড্রেনেজ বলো, সেগুলো আমরা করি, আদারওয়াইজ কিন্তু আমরা করি না। তাহলে এই হলো আমাদের মোটামুটি মডালিটিস অফ ট্রিটমেন্ট। এটাকে আমরা একটু ফ্লোচার্ট দিয়ে এরকম মনে করতে পারবো যে যদি রোগী প্রথম খুব আর্লি স্টেজে আমাদের কাছে চলে আসে, যদি অর্গান ফেলিওর থাকে তাকে আমরা আইসিইউতে নিয়ে যাব, যদি অর্গান ফেলিওর না থাকে তাহলে আইসিইউতে নিব না, আমরা ফ্লুইড দিব, অক্সিজেন দিব, আমরা ফলো আপ করবো ফ্লুইড ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, ইউরিয়া নাইট্রোজেন করে হেমাটোক্রিট করে দেখবো, আমরা পেইন কন্ট্রোল করব। আর যদি অর্গান ফেলিওর থাকে তাহলে আইসিইউতে নিয়ে সেন্ট্রাল লাইন করব, সেন্ট্রাল লাইন করে তার যদি অক্সিজেন দিব, লাগলে অ্যাসিস্টেড ভেন্টিলেশন, বাইল ডাক্ট অবস্ট্রাকশন আছে কি না, তাহলে আমরা ইআরসিপি করবো, আমরা যেগুলো আগে বলে আসছি সেই ধরনের একটা ব্যাপার। কিন্তু রোগী যদি আরেকটু পরে আসে, মনে করো 72 ঘন্টার পরে লেটার কোর্স, তখন আমরা দেখবো যে অর্গান ফেলিওর আছে কি না। যদি অর্গান ফেলিওর না থাকে তো আমরা আর্লি রিফিডিং শুরু করতে পারি। আর যদি দেখি যে না অর্গান ফেলিওর আছে, তখন পেশেন্টকে আমরা একদম মুখে খাবার না দিয়ে আমরা ন্যাজোজেজুনাল বা ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং দিতে পারি। এই যে সিটি স্ক্যানটা আমরা বলেছি, সিটি স্ক্যানে নেক্রোসিস বুঝতে গেলে আসলে সিটি স্ক্যান 72 ঘন্টার আগে করে লাভ নাই। কাজে কোনো পেশেন্টকে তুমি যদি সিভিয়ারিটি দেখার জন্য সিটি স্ক্যান করো, সেটা অবশ্যই 72 ঘন্টার পরে করতে হয়। ডায়াগনস্টিক পারপাসে করলে তুমি প্রথমেই করতে পারো, অথবা আলট্রাসোনোগ্রাফি করে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, কিন্তু নেক্রোসিস হয়ে গেল কিনা এটা দেখার জন্য তোমাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হয়। আগে করলে নেক্রোসিস ভালো বোঝা যায় না। তো যদি আমরা সিটি স্ক্যান করে ভাগ করে ফেলতে পারি এটা কি ইন্টারস্টিশিয়াল নাকি এটা নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, সেভাবে আমরা আলটিমেটলি ফলো আপ করতে পারি। যদি ইন্টারস্টিশিয়াল হয় আমরা অ্যান্টিবায়োটিক দিব না, যদি নেক্রোটাইজিং হয় তখন চিন্তা করবো ইনফেকশন আছে কি না, ইনফেকশন থাকলে সেটা কনফার্ম করার চেষ্টা করবো, তারপরে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। যদি পেশেন্ট আরও পরে আসে, যদি পেশেন্ট ইমপ্রুভ করতে থাকে, 1 সপ্তাহের পরে আসলো, তখন আমরা বা 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যদি পেশেন্ট ভালো থাকে আমরা রিফিডিং কন্টিনিউ করব। কিন্তু এখানে দেখলাম যে না, আমরা পেশেন্টকে খেতে দিলাম, খাওয়ার পরে পেশেন্টের আসলে রেসপন্স করতেছে না, বা পেশেন্টের এখনও তার সিমটম পারসিস্ট করতেছে পেশেন্ট, তখন পেশেন্টের আমরা কনসিডার করব যে আসলে তার যে এই নেক্রোসিসটা অনেক দিন ধরে পারসিস্ট করতেছে কিনা, নেক্রোসিসটা রয়ে গেল কিনা। তখন ইনফেকশন আমাদের চিন্তা করতে হয়, যেহেতু পরে ইনফেকশন হয়, আমরা বলেছি 10 দিনের পরে সাধারণত ইনফেকশন হয়, তখন ইনফেকশনটা আমাদের চিন্তা করতে হবে। ইনফেকশনটা চিন্তা করে আমরা এফএনএসি করে আমরা অ্যান্টিবায়োটিক দেব। আর যদি পেশেন্ট আরও পরে আসে, 1 মাসের পরে, যদি পেশেন্ট তখন ইমপ্রুভ করতে থাকে তাহলে আমাদের কিছু করার দরকার নেই, ইমপ্রুভ করলে ইমপ্রুভ করে যাবে। আর যদি ইমপ্রুভ না করে, তার মানে নেক্রোসেক্টমি, সার্জিক্যাল নেক্রোসেক্টমি বা এন্ডোস্কোপিক বা ধরো যে কোনো মিনসে আমরা যদি নেক্রোসেক্টমি করতে চাই, যেহেতু এই সার্জারির আসলে কমপ্লিকেশন অনেক বেশি, এটা করার জন্য আমাদের অ্যাটলিস্ট আসলে 1 মাস অপেক্ষা করতে হয়। তাহলে এই হলো মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট। ফলো আপ কীভাবে করবা? ফলো আপ হচ্ছে ক্লিনিক্যালি ফলো আপ করবা, আমরা জানি জিসিএস দেখে ফলো আপ করবো, এসআইআরএস দেখবো, ক্লিনিক্যালি অর্গান ফেলিওর হলো কিনা। ল্যাবরেটরি ফলো আপ আমরা বলেছি, সিবিসি করে, ব্লাড ইউরিন নাইট্রোজেন করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সিআরপি, কোনো পেশেন্টের অ্যাডমিশনে যদি হাই সিআরপি থাকে তাহলে সেটা ধরে নেওয়া হয় সিভিয়ার, এবং এটা দিয়ে ফলো আপ করা যায়। তুমি ফলো আপে দেখলে সিআরপি কমে যাচ্ছে, তাহলে তুমি ধরে নেবা রোগী ভালোর দিকে যাচ্ছে, ইনফ্লামেশন কমে যাচ্ছে। সিআরপি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ইনফ্লামেশন বেড়ে যাচ্ছে। এখন প্রগনোসিস, প্যানক্রিয়াটাইটিস আসলে খুব খারাপ একটা রোগ। এটা ধরো মর্টালিটি অ্যারাউন্ড 10%, অনেক বেশি, কিন্তু করোনার মতো প্রায় 10% মর্টালিটি।
এই যে 10% মর্টালিটি, এগুলো আসলে যাদের মাইল্ড হয়, ধরো 80% কেস আমরা পড়ে আসছি যে মাইল্ড, এই 80% কেস কিন্তু এক সপ্তাহের মধ্যে রেসপন্স করে যায়। এদের মর্টালিটি খুবই কম, 1-2% পেশেন্ট মারা যায়। আর এই যে বাকি যে 20% পেশেন্ট সিভিয়ার হয়, যারা মারা যায় তাদের 98% পেশেন্ট কিন্তু এই সিভিয়ারের মধ্যেই। তার মানে এই 20%-এর মধ্যেই সেই 98%, আর বাকি 80%-এর মধ্যে হলো 2%। আর একটা ব্যাপার হচ্ছে, যাদের সিভিয়ার প্যানক্রিয়াটিস হয়, তারা যারা বেঁচে যায় এই সিভিয়ার অ্যাটাকের জন্য প্যানক্রিয়াটিক ডাক্ট যে ডিরেজমেন্ট হয়ে গেল, ওই ডাক্টগুলো যখন হিল করে তখন ফাইব্রোসিস হয়। এরা কিন্তু পরবর্তীতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। একটু বড়, একটু জটিল, তোমরা তারপর চেষ্টা করো একটু দেখার। আমি যতটুকু সহজ করে বলার চেষ্টা করেছি, দেখা যাক। ঠিক আছে, তাহলে আজকের মতো কথা হাফেজ।